ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার মকিল্লা গ্রামের ১ নং ওয়ার্ডে এবং ২০০৯ সালের এই ঘটনা। তখন আমার ভাই ক্লাস 9-এ পড়ে। আমার ভাই পড়ালেখার পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ পড়ত এবং কোনো কোনো সময় রাতে মসজিদে থাকত। তো একদিন মসজিদে থাকার জন্য যেতে চাইল। তখন আমার মা তাকে বলল আজকে না যেতে। তবুও আমার ভাই মাকে কিছু না বলে চলে গেল মসজিদে। মসজিদে যাবার পর এশার নামাজ শেষ করে সে মসজিদে শুয়ে পড়ল এবং সেদিন রাতে ইমাম সাহেব ছিলেন না মসজিদে, তো সে একাই ছিল। আমার ভাই মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানে শুয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে। শব্দগুলো ছিল এমন যেরকম শব্দ অনেকগুলো মানুষ একসাথে মসজিদের ভেতর নামাজ পড়লে হয়। তো তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলে যেটা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল অনেকগুলো অবয়ব একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাদের মুখ বা চেহারা কিছুই দেখা যাচ্ছে না এবং অবয়বগুলো এতই লম্বা যে তাদের মাথা ছাদ পর্যন্ত ঠেকেছে এবং তাদের মধ্যে একজন ইমাম সাহেব হয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। আমার ভাই এটা দেখার পরে ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখল। 1 সেকেন্ডের জন্য চোখ খুলল না। হঠাৎ সে এলাকার একজন মুরব্বীর কণ্ঠ শুনতে পায়। মুরব্বী বলল, উঠুন ইমাম সাহেব, ফজরের নামাজের সময় হয়েছে, আজান দিন, উঠুন। তো এটা শোনার পর আমার ভাই মনে সাহস পায় এবং চোখ খুলে সে দেখে মসজিদ পুরো ঠান্ডা, সে অবয়বগুলো নেই। মসজিদে এত ঠান্ডা যে এখন মনে হচ্ছে কোনো কিছুই ঘটেনি। আমার ভাই উঠে ফজরের নামাজ শেষ করে বাড়িতে এসে আমার মাকে সব বলে। তো এরপর তার সাথে আর কিছুই ঘটেনি এবং এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। ঘটনা 2। এই ঘটনাটি ঘটেছে আমাদের এলাকাতে। আমাদের এলাকা হচ্ছে নোয়াখালী জেলার রাজীবপুর গ্রামে এবং এই ঘটনাটি ঘটেছে 2013 সালে। তখন আমার ভাই কলেজে পড়তো। আগেই বলে রাখছি, আমার ভাই যে সময় মাদ্রাসায় পড়তো তখন সে ছিল অনেক ভদ্র। মানে সে সবসময় পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে ইমামতি করত, সবাইকে সম্মান করত, আজে বাজে আড্ডা দিত না। এরপর যখন সে কলেজে ওঠে সে পুরোই পাল্টে যায়। নিয়মিত নামাজ পড়ে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেয়। তো এইভাবে চলতে থাকে। এরপর তখন সে একটা ড্যান্স স্কুলে ভর্তি হয় এবং কাউকে কিছু না বলে স্কুলে গিয়ে ড্যান্স শেখে। তো একদিন সে স্কুলে যাবে, সেদিন তার স্কুলের টাকা দেওয়ার দিন ছিল। তো সে মাকে বলে কিছু টাকা দিতে। মা টাকা দেয়নি, কারণ তার চলাফেরা এখন অন্যরকম হয়ে গেছে। এরপর সে টাকা হারিয়ে চলে যায়। তারপর আমার ভাই মায়ের আলমারি থেকে মাকে না বলে একটা সময়ে টাকা নেয়, ভাবে রাতে এসে বলবে। এরপর সেদিন রাতে আমার এক জেঠি আম্মা, তিনি আমাদের বাসায় এসেছিলেন, আমাদের ঘরে ছিলেন তিনি। তো জেঠি আম্মা আমার মায়ের রুমে বসে গল্প করছিলেন, আমিও বসেছিলাম তাদের সাথে। ঘটনাটা শুরু হয় তখন। আমি খুব ছোট। তো গল্পের মাঝখানে আমি হঠাৎ খেয়াল করি মায়ের রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই। তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে। সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাকে বললাম, মা দেখো, ভাইয়া এসেছে। মা কিছু বলল না, কারণ ভাইয়া তাকে না বলে টাকা নিয়ে গেছে, তাই মা রাগ করে আছে। এরপর ভাই তার রুমে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ আমরা শুনতে পেলাম ভাইয়া চিৎকার করে বলছে, মা মা, আমার মাথা চলে যাচ্ছে, মাথায় পানি দেন। মা তখনও কিছু বলছে না, কারণ মার রাগ তখনও পড়েনি। এরপর ভাইয়া আবারও চিৎকার করে বলল, মা, মাথায় পানি দেন, জ্বলে যাচ্ছে। এটা শুনে মা আমার বোনকে বলল, যা তোর ভাইয়ের মাথায় পানি দিয়ে আয়। এরপর আমার বোন গেল তার মাথায় পানি দিতে। কিছুক্ষণ পর আবারও শুনতে পেল ভাইয়ার কণ্ঠ, মা, আপনি কোথায়? তাড়াতাড়ি আমার মাথায় পানি দিন, আমার মাথা জ্বলে যাচ্ছে। এটা শোনার পর আমি ভাইয়ের রুমে গেলাম। দেখি বোন তো তার মাথায় পানি দিচ্ছে, তবুও ভাই বলছে
এরপর আমার বোন বলল, আমি তো মাথায় পানি দিচ্ছি ভাই। এরপর সে কতক্ষণ চুপ করে রইল। তারপর আবার বলল, মা, আপনি কোথায়? আপনি আমার কাছে আসুন, আমি চলে যাচ্ছি, আপনাদেরকে ছেড়ে। এটা শোনার পর মা দৌড়ে গেল তার রুমে এবং বলল, কি হয়েছে বাবা, তুই এরকম করছিস কেন? তারপর আমার ভাই বলল, মা কোথায়? আমার কাছে এসো মা, তুমি আমার বুকে এসো, আমি চলে যাচ্ছি, আমি আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। এটা শুনে আমার মা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে এবং বলে, কি হয়েছে বাবা তোর? তুই এরকম করছিস কেন? আমি তো তোর কাছেই আছি। তো মায়ের চিৎকার শুনে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে। তখন আমার ভাই বলল, আমি চলে যাচ্ছি। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাই তখনও বলছে, আমার কাছে এসো মা, আমার বুকে এসো, আমি চলে যাচ্ছি। আবার বলল, মা আমি কিছু দেখছি না, আমি তোমাদেরকে দেখছি না, আমার চোখে সব অন্ধকার। এরপর সবাই মিলে ভাইকে ধরে আমাদের সামনের রুমে নিয়ে আসে। আমার বড় ভাই আমার মেজ ভাইকে ডাকতে লাগলো, আর মেজ ভাইয়ের নাম ছিল শিপন। বড় ভাই বলল, শিপন তুই কই? তুই আমার কাছে আয়। তখন মেজ ভাই তার কাছে যায়। সে আবার বলে, শিপন আমি চলে যাচ্ছি, তুই সবাইকে দেখে রাখিস, মাকে দেখে রাখিস। এটা শুনে মেজ ভাইও কাঁদতে লাগলো। এরপর আমার বোন আমার বাবাকে ফোন করে। আমার বাবা তখন বাড়িতে ছিল না, ঢাকায় ছিল। তো বাবা বলল সকালে আসবে, এত রাতে আসতে পারবে না। তখন রাত 12টা কিংবা তার বেশি বাজে, এত রাতে গাড়ি পাওয়া যাবে না। তো ভাইয়ের এই অবস্থা দেখে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে। তারপর ভাই বলল, আপনারা কোথায় কে আছেন শুনুন সবাই, আমি কিছু দেখছি না, সব কিছু অন্ধকার। আমার খিদে লেগেছে, আমাকে ভাত দিন, ভাত খাবো। এরপর ভাইকে ভাত দেয়া হলো। সে ভাতগুলো খেলো। খাওয়ার পর আবার বলল, মা বলছি না আমাকে ভাত দিতে, আমি ভাত খাবো। এরপর তাকে আবারও ভাত দেয়া হলো। সে ভাতগুলো খেয়ে আবারও বলছে আবারও ভাত দিতে। এরপর এলাকার মসজিদের ইমাম আর বিভিন্ন হুজুরকে ডাকা হলো। তারা এসে আমাদের বাড়িতে আমাদের সোনাইমুড়ি বাজারের বড় হুজুরকে ডাকলো। তো তিনি আসলেন, এসে কোরআন শরীফ নিয়ে বসলেন আমার ভাইয়ের পাশে। হুজুর কোরআন শরীফ পড়বেন, এমন সময় আমার ভাই কোরআন শরীফটা বন্ধ করে দেয় এবং ওপরের দিকে তাকিয়ে কোরআন শরীফ পড়তে থাকে। হুজুর যে যে দোয়া পড়বে সেগুলো আমার ভাই পড়তে থাকে। এটা দেখে আমরা অবাক। হুজুর বলল, আমি তাকে কি কোরআন শরীফ পড়ে শোনাবো, কি দোয়া করব, সেগুলো সে জানলো কিভাবে? ওকে দেখে মনে হচ্ছে ও আমার থেকেও বড় জ্ঞানী। কোরআন শরীফ সে মুখস্থ করেছে। তারপর আবার ভাই বলল, আমি শেষবারের মতো 2 রাকাত নফল নামাজ পড়তে চাই, আমি ওযু করব, আমাকে নিয়ে চলো গোসলখানায়। তারপর 2-3 জন মিলে আমার ভাইকে নিয়ে যায় গোসলখানায় এবং সে ওযু করে আসে নামাজ পড়তে। তখন সে চোখে অন্ধকার দেখছিল, তখনও তার চোখগুলো আগুনের মতো লাল ছিল। এরপর আমার ভাই নামাজ পড়ে এসে রুমে খাটের উপরে বসে। তারপর বলে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ পথে চলবে। সে বন্ধুদেরকে বলে, শোন তোরা নামাজ পড়িস, হাতটা দিস না এভাবে। এরকম চলতে চলতে হঠাৎ শুনি ফজরের আজান হয়েছে। যখনই আমার ভাই আজানের শব্দ শোনে সে সেন্সলেস হয়ে খাটের উপরে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসার পরে সে বলল, এসো আমরা সবাই নামাজ পড়ি।
সবাইকে নিয়ে আমার ভাই মসজিদে যায় এবং ফজরের নামাজ পড়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর যখন সবাই তাকে বলল কি হয়েছে তার সাথে গত রাতে, তখন আমার ভাই যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ড্যান্স ক্লাব শেষ করে আমি এলাকাতে আসি। আসার পরে দোকানে কিছুক্ষণ বসি, তারপর আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি যখন মাদ্রাসা পার হই, আমার ভাই যে দোকানে বসেছিল, এখানে বলে রাখি সে দোকানের পর একটা মাদ্রাসা আছে যাকে আমরা বড় মাদ্রাসা বলি, আর বড় মাদ্রাসার পরে আমাদের আছে আর একটা ছোট মাদ্রাসা, তারপরে একটা বাড়ি, এবং ওই বাড়ির পুরোটাই আমাদের বাড়ি। তো আমার ভাই বলল, আমি যখন হাঁটতে হাঁটতে বড় মাদ্রাসাটা পার হই, ঠিক তখনই সামনের দিকে আর কিছু দেখতে পাই না। মানে আমি পেছনের দিকে সব দেখতে পাচ্ছি, কিন্তু সামনে নয়, সামনে শুধুই অন্ধকার। তারপর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাই। লাইট চালানোর পরে দেখি ফ্ল্যাশ লাইট দিয়েও কিছু দেখা যাচ্ছে না। এরপর আমার ফোনটা বন্ধ হয়ে যায়। তখন আমি ভয় পেয়ে যাই। এরপর সামনের দিকে ঘন অন্ধকারে হাঁটতে থাকি। হঠাৎ একটা ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে আসে। বাতাসটা গায়ে লাগতেই আমি দাঁড়িয়ে যাই এবং তখন আমার শরীরটা ভার হয়ে যায়। ভীষণ ঠান্ডা লাগে। আমি তখন প্রচন্ড ভয় পাই। এরপর আমি হঠাৎ শুনতে পাই কিছু শব্দ। কেউ একজন অদৃশ্য কেউ বলছে, মানে আমি কাউকে দেখছি না কিন্তু কণ্ঠ শুনছি, ইকবাল তুই ভালো হয়ে যা। আমি সবকিছু ছেড়ে দেব ভাবি, এবং আমি শুনতে পাই আর কোনো কণ্ঠ আসছে না। আমার শরীরটা হালকা হয়ে যায়। এখন আর কোনো বাতাস আমার গায়েও লাগছে না, কিন্তু সামনের দিকে সেই আগের মতোই ঘন অন্ধকার। এরপর আমি সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কেউ হেঁটে হেঁটে আসছে। আমি পেছন ফিরে দেখি, পেছনেও ঘন অন্ধকার, কেউ নেই। এটা দেখার পরে আমি প্রচন্ড জোরে একটা দৌড় দিই। তারপর আমি ঘরের সামনে চলে আসি। এর পরের ঘটনা কি ঘটেছে তা তো আপনারা সবাই জানেন। আমি আবারও আগের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আগের মতো করে চলব। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, এটা জানিয়েছেন। আমার শুধু একটা প্রশ্ন, উনি যদি শুধু অন্ধকারে দেখেন, উনি কি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন? কারণ না হলে ওনার বোঝাটা খুব মুশকিল যে ফোনটা আসলেই অন হয়েছিল এবং তারপরে অফ হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আশা করি কমেন্ট সেকশনে গিয়ে, তাহলে লিসেনারদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমরা ইমেল তো শুনলাম, এবং আমি বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঘটনাগুলো সংগ্রহ করা, তো তার ব্যতিক্রম নিশ্চয়ই আপনারা দেখছেন না এখন পর্যন্ত। আমরা চলে যাব এখন অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালো তলেই থাকেন। সো আমার নাম হচ্ছে এমডি আলামিন হোসেন, বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানাতে। সো আমি ভূতের ভেবের সাথে আছি আপনার হচ্ছে 2013 সাল থেকে। সো আমি প্রত্যেকটা এপিসোডই আর কি ডাউনলোড করে শুনি। আগে হচ্ছে আপনার এখানেই শুনতাম, বাট এখন ব্যস্ততার কারণে ডাউনলোড করে শুনি। তো এই ঘটনাটা আমি রেকর্ড করতেছি, এটা হচ্ছে আমার লাইফে প্রথম ফার্স্ট ঘটনা, যেটা হচ্ছে আমি আপনার কাছে পাঠাবো ইমেলের মাধ্যমে। তো আমি এর আগে কখনো ঘটনা পাঠাই নাই, খালি শুনেছি, কারণ আপনার মুখে ইমেল শুনতে খুবই ভালো লাগে। তো লেখা হয়তো ভালো লিখতে পারি না, তাই আর কি আমি একটা অডিও রেকর্ড করে পাঠাচ্ছি। তো কথা না বলে ঘটনায় চলে যাই। ঘটনা আমার কাছে বহুত ঘটনা আছে, তো আমার সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা আমি বলি। তো ফার্স্ট অফ অল যে ঘটনাটা বলবো, এটা একটা জিন সাপ রিলেটেড ঘটনা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এলাকাতেই। সো আমার আবার একটা এলাকাতে পরিচিত আছে যে এটাই আপনার হচ্ছে যে
মাঝে মাঝে শোনা যায় নাকি রাস্তাতে যখন কেউ যায় গ্রামে লোক, তো একটি সাপ নাকি পায়ে পেঁচিয়ে ধরে। তেমন হয়েছে আমিও শুনেছি, বা কখনো দেখা হয় নাই। সেটা হচ্ছে শুনেছি আমারই এক আঙ্কেলের সাথে ঘটেছে। উনি যখন বাসায় যাচ্ছিল তখন নাকি একটু সাপবার পা জড়িয়ে ধরেছে। যেটা নর্মালি নিতাম, আমি হয়তো ভাবতাম যেটা একটা নর্মাল সাপ বা এরকম ভাবতাম আর কি। তো হঠাৎ একদিন আমি এইভাবে বাসায়, মানে আমিও হচ্ছে যখন দোকান থেকে বাসায় ফিরি, আমার আবার একটা বাজে অভ্যাস। তো বাসায় আমি ফিরি অনেক রাত্রেবেলা, ঠিক একটা, দেড়টা বা 12টা 12:30 এরকম টাইমে বাসায় ফিরি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। তো এটা আমি প্রতিনিয়ত করি। তো আমি ভাবতাম যে আমার সাথে কেন দেখা হয় না, যেটা আমি বলতাম তো এরকম কিছু। তো একটা সময় হচ্ছে একদিন মজার ঘটনা, যেটা হচ্ছে আমি একদিন বসে, গরমের সময় ঠিক আছে, তো সেটা হচ্ছে অনেক গরম। তো 12:30টার দিকে মনে হয় লোডশেডিং হয়, তখন ফোনটা হাতে নিয়ে একটা স্মোক করার জন্য বের হই। তো এক সিগারেট একটা জ্বালিয়ে আর কি বের হয়ে সিগারেটটা টেনে শেষ করে আমি আবার ওই রাস্তার পাশে বসে পা দুটা হচ্ছে একটু নিচে লাবাই দিয়ে বসে আপনার হচ্ছে আমি গেম খেলতেছিলাম, ফ্রি ফায়ার গেমটা। তো হঠাৎ ওই সময়টা আমি কিছুক্ষণ পর গেম খেলতে খেলতে কিছুক্ষণ পর পর আমি মানে একটু অনুভব করতে পারি যে আমার পায়ের উপর যে ঠান্ডা কিছুর একটা অনুভব করতে পারতেছে, একেবারে ঠান্ডা বরফের মতো। যখন আমি ওইটা দেখি যে তাকে একটা বড় সাপ, আর সেই সাপটা আকারে অনেক বড় হবে, তো আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে, তখন আমি ফ্রিজ হয়ে যাই, যেটা বলা যায় রাসেল ভাই। মানে ধমকে দাঁড়ায়, একদম ধম মেরে থাকি, কোনো কথা বলতে পারতেছি না, না পারতেছি লড়তে, এরকম একটা কিছু। তো সাপটা যখন চলে যায় তখন আমি মনে করেন যে হঠাৎ করে মানে ঝাঁপ মেরে উঠি। ওঠার পরে ভাবলাম যে কি হলো। তো সেই দিন আর তেমন কিছু হয় নাই। তো পরের দিন হচ্ছে আমি আবার মনে করেন যে ওই বাসায় ফিরতেছি, তখন আনুমানিক ঘড়িতে বেজে মনে হয় প্রায় রাত 12:30টার একটু বেশি হবে, একটা বাজে এমন টাইমে। তো পৌনে 12টা বা এরকম টাইমে। তো ওই সময়টা আমি যখন আসতেছি, ঠিক ওখান দিয়ে এই সাপটা আমার সামনে দেখা। সেটা হচ্ছে রাস্তার এই পাশ থেকে ওই পাশ, মানে রাস্তা বরাবর মাঝামাঝি। তো এটার মাথা দেখা যাচ্ছে না। তো এটা এত আকারে অনেক বড় দেখা যায় এটা। তো কয়েক সেকেন্ডের জন্য দেখলাম সাপটাকে। তো বেশ, এইভাবে দেখা হয়। তো আমি নর্মাল সাপ ভাবি, নর্মাল সাপ যাইতেই পারে এত রাত্রে, তো আমি ভয় না পাই। তো ওই রাস্তায় দিয়ে যখন আমি আবার পরের দিন, তো এইভাবে আমার সাথে মনে করেন যে প্রায় 2-3 দিন মনে করেন যে একই ভাবে দেখা হচ্ছে। এইবার পার্ট টাইম আমার সাথে দেখা হয় ওই সময়টা, আমি বাসায় আসার সময় এই সাপটা। তো আমি নর্মালি একদিন ভাবি যে এটাকে আমি মেরে ফেলবো, যেহেতু এটা সাপ। তো আমি হচ্ছে বাসা থেকে বের হচ্ছি রাত্রে, বের হওয়ার আগে একটা লাঠি ভেঙে so আমি আবার এক জায়গায় থুয়ে দিই। তো আমি জানি এই পথে আসলে এটাকে যদি আজকে আমার সামনে পড়ে, তখন থেকে লাঠিটা নিয়ে যাব, যদি সামনে পড়ে তাহলে আমি মেরে ফেলবো। তো ওই সময়টা আমি রাসেল ভাই বিশ্বাস করেন, সো আমি লাঠিটা নিয়ে যেদিন আছি লাস্ট এরকম 5-6 দিন হওয়ার পরে, যখন লাস্টের দিন আমি যখন ওই লাঠিটা হাতে করে আগাচ্ছি, ঠিক ওই একই পজিশন ওই সাপটা আমার সাথে দেখা। তো আমি তখন কি করছি রাসেল ভাই, তখন মনে করেন যে আমি সাপটাকে বাড়ি মারবো, যখন মনে হচ্ছে যে উপর থেকে কেউ লাঠিটা টেনে ধরে রাখছে। So আমি বাড়ি মারতেছি না, তাকাই রয়েছি। তো সাপটা ধীরে ধীরে চলে গেল, সেকেন্ডের ভিতরে হাওয়া হয়ে গেল। তখন হঠাৎ করে আমার সেন্স কাজ করলো, কি রে, আমি এইভাবে এখানে কেন? পরে বুঝলাম যে কোনো কিছু একটা সামথিং ইজ রং, বা এখানে কোনো কিছু একটা হচ্ছে মনে হয় আমার সাথে। তো আমি এটা বেশি তোয়াক্কা না করে চলে আসলাম হাঁটতে বাসায়। তো বাসায় এসে শুইলাম। তো রাতে আর ওই দিন রাতে কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হচ্ছে এই পরের দিন রাতে থেকে আমার সাথে শুরু। তো পরের দিন রাতে থেকে শুরু হচ্ছে ব্যাপারটা এরকম। আরেকটু কিছু বলি না হলে বুঝবেন না। তো এই সময়টা ছিল যে তখন আমাদের হচ্ছে পাকা ঘর তৈরি হবে। তো আমাদের পুরাতন একটা বাড়ি ছিল বাগানের ভিতরে, তার মানে আমাদের ঘরের সামনে থেকে একটু বাগান সাইডে। তো বাগান সাইডে হচ্ছে ওটা, সাইডে হচ্ছে ঘাস বাগান। তো ফাঁকা বাড়ি। তো আমি আব্বুরা ওনারা হচ্ছে ভিতরে রুমে, আর আমি বাইরে খাটে শুয়ে পাচ্ছি। তো আমার ওই পা হচ্ছে আপনার ঘাস ফুলের দিকে আর কি, বাগানের দিকে মুভ করা, আর এইদিকে মুভ করা। তো আমি ঘুমাইলে ওদের স্বপ্নে দেখি যে অনেকগুলো সাপ আমার আশেপাশে ঘুরতেছে, আমার এই ডাকছে। এরকম 2-3 দিন স্বপ্ন দেখার পর লাস্টের দিন, প্রায় 4 দিনের দিন, হঠাৎ এটা মনে করেন যে রাসেল আমাকে খাট থেকে টান দিয়ে লাগাইছিল, মনে করেন ওই বাগানের দিকে টেনে নিয়ে চলে আসতে। যখন আমি অনেক ছটফট করার পরে যখন জোরে ছিল দিয়ে, তো বাসার সবাই উঠে আসে, কি হয়েছে। তো আমি বললাম যে এই ব্যাপার, যে এই সমস্যা, কিছু হয় না, আমি একটু ভয় পাইছি, আমি কোনো কিছু উল্টা পাল্টা স্বপ্ন দেখছি, ঘুমের ঘরে আমি সেটা এড়াই যাই, বলি না। তো না বলার কারণে একদিন, তারপরের দিন সকালবেলা আমি হচ্ছে, সো
আমার আবার একটা কাকি আছে, ওনার গায়ে আবার জিন আছে। বাট ওনার গায়ে জিন আসর করা আছে এটা আমি আগে থেকে জানতাম। তো এবার মনে করেন যে ওনাদের বাড়ির পিছনে ওখানে আর একটা দোকান আছে, তো আমি দুপুর টাইমে বিকেল টাইমে দোকানটায় গেছি, গিয়ে ওখানে দোকানটা সাইডে দাঁড়ায় আছি। তো ওনার আমি আর খেয়াল টেয়াল করি না, উনি ছিল না। পাশে আমার এক ফ্রেন্ডের সাথে আমি এটা শেয়ার করতেছি যে আমার সাথে এই ব্যাপারে এই ঘটনা ঘটছে কাল রাত। উনি হঠাৎ করে দেখলাম যে চোখ মুখ লাল করে এসে আমার গলা টিপা ধরছে, ধরে বলতেছে, এই তুই কি মারতে গেছিলি? সাপ মারতি? সাপ তোর জীবনের মতো ওই দিন রাতে শেষ করে দিত। তোর তো কপাল ভালো, তোর মায়ের মানে দুধের অনেক জোর আছে, এই কারণে তুই বাইচে গেছে, আর তোর সাথে একজন আছে, সে তোরে বাঁচাই দিছে, নাহলে তুই ওই দিনই মরে যাইতি রাত্রে। তা আমি তো ভাই ভাই বিশ্বাস করেন পুরো অবাক। So এটা ওনার কাছ থেকে এগুলো আর ওনার আমি কখনো বলিও নাই, উনি কিভাবে জানলেন? আমি এখানে অবাক। পরে উনি আমার বলে, তুই আমার কাছে মাগরিবের নামাজের পরে আসবি, আমি তোরে ঝাড়াই দিব, আর পানি পড়া দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকি। তোমার মাগরিবের পরে যাই, উনি আমাকে ঝাড়াই দেয়। তো দিয়ে বলছে যে, তোর এই আজকে ঝাড়াই দিলাম তো তোর কপাল খুবই ভালো, তোর যেন আর কখনো না দেখি সাপ মারতে, ঠিক আছে? তো আমি আর মনে করেন যে রাসেল ভাই, উনি আমাকে যখন পানি পড়াটা দেয়, তো খাওয়ার পরে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাই। তো ভালো হওয়ার পরে এরপরে আমার সাথে আর মানে কোনো কিছু ঘটে নাই। তো রাসেল ভাই, জানি না কতটুকু ভালোভাবে বলতে পেরেছি, তো আমার কাছে আরো প্রচুর ঘটনা আছে। মাছ ধরার ঘটনা, মানে খালে বিলের ঘটনাটাই বেশি, যেহেতু আমার গ্রাম অঞ্চলের বাসা। তো আপনি যদি বলেন তাহলে আমি এই ঘটনাগুলো রেকর্ড করে পাঠাইতে পারি বা লিখেও পাঠাইতে পারি। তো ধন্যবাদ। আর ভূত.com দীর্ঘজীবী হোক, সবসময় শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আরো একবার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই ঘটনাটি পড়ে শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি শাহজাহান নামক একজন ভদ্রলোকের কাছ থেকে। ঘটনাটি মূলত একটি হন্টেড হাউস ভিত্তিক। কথা না বাড়িয়ে শাহজাহান সাহেব আমাকে যেভাবে ঘটনাটি বলছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাহজাহান। আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান। আমি যেই ঘটনাটি বলতে এসেছি সেটি আমার নিজের বাড়ি কেন্দ্রিক একটা সত্য ঘটনা, যার রেশ আমি আজও ভুলতে পারিনি। সেই সব মুহূর্ত যেগুলো আমাকে ভেতর থেকে একদম দুর্বল ও ভয় পাইয়ে দিয়েছিল এক নিমিষেই। আমরা সবাই সিলেট থেকে চট্টগ্রামের অক্সিজেন নামক জায়গায় চলে এসেছিলাম আমার কাজের সূত্রে। আমি অক্সিজেনের কোনো এক জায়গায় নতুন একটা বাড়ি কিনে নিয়েছিলাম। আমার পরিবার ছিল আমার স্ত্রী আর 2 সন্তান। আমাদের 2 তলা বাড়ি। পরিকল্পনা ছিল ছেলেরা বড় হতে হতে বাড়িটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ওপরের তলা দুটো সন্তানদের জন্য রাখবো, আর নিচে আমি আর আমার স্ত্রী থাকবো। বাড়িটা আমরা নিজেরা কিনেছিলাম, আর কেনার পরে একদম পরিপাটি করে সাজিয়েছিলাম। এলাকাটা ছিল আমাদের জন্য একদমই নতুন। আশেপাশে মানুষের বসতি মোটামুটি ভালোই ছিল। কপাল ভালো ছিল যে ঠিক যেদিন আমরা ওখানে শিফট করলাম তার পরদিনই করোনা মহামারীর বড়সড় নিউজ আসতে শুরু করলো। এমনকি লকডাউনের কথাও কানে ভাসতে লাগলো। কেমন যেন অজানা এক শঙ্কা ঘিরে ধরেছিল এই মহামারীর জন্য। তাই আমরা বাড়তি সতর্কতার সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তখনও সেখানে তেমন করোনার কেস ছিল না। আমার স্ত্রী বেশ চিন্তিত ছিল বাচ্চারা এখানে থাকলে যদি সমস্যা হয়, তাই সে বাচ্চাদের নিয়ে আমার ও তার হোম টাউন সিলেটে চলে যেতে চেয়েছিল। আমি তাকে বললাম, তুমি বাচ্চাদের নিয়ে যাও, আমি এখানে একা থাকবো, কোনো সমস্যা হবে না। আমার স্ত্রী বহুবার বলেছে তার সঙ্গে যেতে,
কিন্তু আমি রাজি হইনি। শেষে সে বাচ্চাদের নিয়ে একাই চলে গেল সিলেটে। এখন বলি, কেন আমি একা থাকতে চেয়েছিলাম? আমি ছিলাম সিনেমার পোকা। সত্যি বলছি ভাই, আজও আমি আমাকে কয়েকশো সিনেমা দিয়ে 1 বছর ঘরবন্দি করে রাখতে পারি। আমি দারুণ আনন্দেই থাকবো সেখানে। বিয়ের পরে তো এসব শখ আহ্লাদ অনেকটাই কমে গিয়েছিল, ঘরের নিয়ম কানুনের জন্য বিশেষত। ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও তেমন যাওয়া হতো না আমার। বিয়ের পর এই প্রথমবার আমার স্ত্রী আর বাচ্চারা আমাকে একা রেখে নানা বাড়ি গেছে। অফিসও চলছে এখন ঘর থেকে। ভাবলাম আমি কিছু প্ল্যান করি এই মুক্ত জীবনের কিছুদিনের জন্য। অথচ আমি কি জানতাম, সবাই চলে গেলেও এই ঘরে আমি একা নই, অন্য কেউ আছে। সেও তার মতো করে কিছু একটা প্ল্যান করছে। আমি অনেক সিনেমা দেখতাম বিধায় আমার একটা ভালো চেয়ারের খুব দরকার ছিল। আমি নিজে অনলাইনে অর্ডার করে একটা সুন্দর সোফা কিনে ফেললাম। সেটাকে এলইডি টিভির সামনে রেখে দিলাম। এবার আমি সিনেমা দেখব 80 ইঞ্চি টিভির ফুল এইচডিতে। সেদিন রাত 8টা পর্যন্ত অফিসের কাজে ডুবেছিলাম। তারপর ফ্রিজ থেকে একটা কোক বের করলাম, হাতে চিপস নিয়ে আরাম করে বসে পড়লাম সোফায়। সোফার জায়গাটা এমন ভাবে সাজিয়েছিলাম যেন সিনেমা হলে বসে আছি। এরপর শুরু করলাম আমার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা। এটাই আমার শান্তির জগৎ। যারা সিনেমা ভালোবাসেন তারা বুঝবেন এর মর্ম। মনে হচ্ছিল স্বর্গে আছি। ঘর খালি, অফিসের টেনশন নেই, কোনো ঝামেলা নেই। একটার পর একটা সিনেমা চলছিল। ওই দিন প্রথম সিনেমা শেষ হতেই দ্বিতীয়টা শুরু করলাম, সেটা শেষ হতেই তৃতীয়টা। এভাবে সিনেমা দেখতে দেখতে রাত 3:30 বেজে গেল। তখনও খাওয়া হয়নি। ভাবলাম কিছু রান্না করি। কিচেনে গিয়ে একটা ডিম ভাজি করে ভাত বসিয়ে দিয়ে এলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবহাওয়া ছিল চমৎকার, ততটা গরম পড়েনি। আর যেহেতু অক্সিজেন এলাকাটা ক্রাউডেড, সো আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো বাসায় ছিল, সবাই প্রায় থাকতো। করোনার জন্য মাঝে মাঝে 2 ঘন্টা পর পর কেউ বাইক নিয়ে চলে যেত, নয়তো রাইডার আসতো। আশেপাশে সেভাবে কাউকে দেখা যেত না। 8 ঘন্টা অপেক্ষার পর অবশেষে ভাত হয়ে গেল। ভাত নামিয়ে সিগারেট খাওয়ার জন্য নিচে নামলাম। বলে রাখা ভালো যে সিনেমার এই সেটআপটা ছিল আমার ছেলের রুমে, কারণ ওর কাছে সবচেয়ে লেটেস্ট সব গ্যাজেট ছিল। আর সম্পূর্ণ বাড়ির সবচেয়ে বড় এলইডি টিভি ওর রুমে ছিল। যাই হোক, আমি নিচে গিয়ে সিগারেট খাওয়া শেষ করে কিচেনে এসে প্লেটে খাবার ঢালতে লাগলাম। খাবার নিয়ে ওপরের দিকে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ঘরে একেবারে নিস্তব্ধতা, আশেপাশে কোনো শব্দই নেই। এতটাই নীরবতা, ছোট্ট কোনো আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি হাঁটা শুরু করতেই যেন সেই নীরবতা ভেঙে আওয়াজটা ফিরে এলো। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে আমার পেছন পেছন আসছে। আমি থামতেই সঙ্গে সঙ্গে সেই আওয়াজও থেমে যায়। ভাবলাম হয়তো আমারই নিজের পায়ের শব্দ হবে। এরপর আমি আমার ছেলের রুমের দিকে পা বাড়াতেই আবার সেই পেছনের ছায়ার মতো আওয়াজ শোনা গেল। পরিবারের কেউ না থাকায় এই ঘরে আমার প্রথম রাত, তাই ভেতরে ভেতরে কেমন যেন একটা দোটানা চলছিল সবকিছু ঠিক আছে কিনা এটা নিয়ে। সত্যি কি আমার পেছনে কেউ আছে? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম যে আসলেই কানে কারো হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু বারবার মনে হচ্ছিল বুটের শব্দ একটার পর একটা জোরে জোরে আসছে। আস্তে আস্তে ভয়ের অনুভূতিটা গ্রাস করলো আমাকে। হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু অবাক করা বিষয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পেছনে কেউ দৌড়াচ্ছে একই ছন্দে। তড়িঘড়ি করে দরজা খুলে খাবারটা পাশে রেখে ঘরে ঢুকতে গিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু কিছুই তো নেই। তবু আমার ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি থেকেই যাচ্ছিল। আসলে আমাদের বাড়িটা এখনো পুরোপুরি গোছানো হয়নি। অর্ধেকের বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। হয়তো বাড়ি খালি থাকার জন্যই একটু বেশি আওয়াজ হচ্ছে। আমার নিজের পায়ের শব্দকেই মনে হচ্ছে অন্য কারো পায়ের শব্দ। এত কিছু তোয়াক্কা না করে আমি সিনেমাটা চালিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার সেই একই রুটিন, নাস্তা, তারপর কম্পিউটারের সামনে অনলাইনে অফিসের কাজ। সকাল 8টা পর্যন্ত পেন্ডিং কাজ শেষ করলাম। প্রায় 9টার দিকে আবার সিনেমা চালিয়ে বসলাম। সিনেমা দেখতে দেখতে রাত গড়িয়ে 2টা 30 বাজে।
তখন হঠাৎ ক্ষুধা লাগলো। আবার আগের দিনের মতো ডিম ভেজে ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হতে কিছু সময় লাগছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। যে গন্ধটা আসছিল সেটা দারুণ লাগছিল। এদিক ওদিক তাকাতে হঠাৎ চোখ গেল নিচে মেইন গেটের সামনে ফাঁকা জায়গাটার উপরে। মনে হলো গেটের পাশে কেউ বসে আছে। মনে হচ্ছিল যেন একটা মেয়ে বসে আছে। আমার কাছে পরিস্থিতিটা খুব ভয়ানক লাগতে শুরু করলো। আমার বাসার গেটের ভেতরে একটা মেয়ে চুপচাপ বসে আছে, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, সে নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় আমার হাত থেকে সিগারেট পড়ে গেল। বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঠিক তখনই বাসার পাশের দোকানের লোকটা দুধ আর ডিম নিয়ে হাজির হলো। আমি নিচে চাবি ছুড়ে দিয়ে বললাম, ভেতরে ঢোকো। এরপর তাকে ডেকে নিয়ে আসলাম। আমার অবস্থা তখন একেবারেই নাজেহাল। নিচের আমার সাহসী হচ্ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা উপরে উঠে এলো। আমি তাকে হাতে টাকা দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, ওপরে আসার সময় আপনার চোখে কি কোনো মেয়ে পড়েছে? উনি সিগারেট খেতে খেতে বললেন, না তো ভাইজান, আপনাকে ছাড়া এই ঘরে তো আর কাউকে দেখি নাই। আমি আবার ছাদে গিয়ে নিচে তাকালাম, কেউ নেই। মন শান্ত করার জন্য ভাবলাম বাইরে থেকে কেউ ঢুকেছিল। দোকানদার দরজা খোলা রাখার সময় সে চুপচাপ বেরিয়ে গেছে হয়তো, আর দোকানদার হয়তো খেয়াল করেনি। এইভাবে একটা অদ্ভুত গল্প আমার মাথায় আমি গড়ে তুললাম। যদিও এখন ভাবলে মনে হয় এই গল্পের কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু সত্যি ভাবার বিষয়, ওই মেয়ে বাড়ির ভেতরে এলো কিভাবে? আর যদি এসেও থাকে তাহলে কেনই বা আসবে? আর এসে দরজার কাছে কেনই বা বসবে? সময়টাই এমন ছিল, অদ্ভুত গল্প না বানিয়ে উপায় ছিল না। নাহলে হয়তো ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করত। ভয় যদি একবার মনে বাসা বাঁধে, এখানে 1 ঘন্টাও টিকতে পারবো না। যাই হোক, খাবার নিয়ে ঘরে ঢুকে আবার সিনেমা চালিয়ে দিলাম। তবুও মনের ভেতরে চিন্তা, সারা রাত মুভিতে মন বসতে পারল না। একটা মেয়ের মুখ বারবার মাথায় ঘুরছিল। মনে হচ্ছিল সে যেন জিজ্ঞেস করছে কোন একটা প্রশ্ন। হয়তো আমি কি করছি এটা নিয়ে। এই রাত 3টায় আমি সোফায় হেলান দিয়েছিলাম। সকালে চোখ খুলতেই দেখি ভয় অনেকটাই কমে গেছে। এমনকি রাতে ঠিক কি হয়েছিল সেটা মনে পড়ছে না। তারপর রাতে অফিস থেকে একটু ফাঁকা সময় পেয়ে সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম। তখনই আগের রাতের ঘটনাগুলো আবার মাথায় আসতে শুরু করলো, আর ভয়ও আস্তে আস্তে ফিরে এলো। ভাবলাম এখনই একটা সিনেমা চালু করি, তাহলে এই ভাবনাগুলো নিজে থেকেই চলে যাবে, আর মনটাও হালকা হয়ে যাবে। ঠিক সেটাই হলো। সিনেমায় এতটাই ডুবে গেলাম যে 3 ঘন্টা কেটে গেল। রাত বাজলো 12টা। ঠিক তখনই সিনেমা শেষ হলো, আর আমি ভাবলাম পরের সিনেমাটা শুরু করি। মনে হচ্ছিল ইলেকট্রিসিটি চলে গেছে। ইউপিএস বা জেনারেটর লাগাইনি, কারণ শুনেছিলাম এখানে প্রায়ই লোডশেডিং হয়। তখনই মনে পড়ল ব্রোকার কিছু একটা বলেছিল। মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম টর্চটা জ্বালাই, কিন্তু চার্জ নেই। তাই নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিজেকে বুঝ দিলাম আরাম করে সোফায় বসে থাক, 10-15 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি ঠিকই চলে আসবে। কিন্তু মাত্র 5 মিনিটও যায়নি, এমন সময় শুনলাম কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। একটার পর একটা সিঁড়ি পেরিয়ে ওপরের ফ্ল্যাটে এসে পৌঁছচ্ছে। ভাই, কল্পনাও করতে পারবেন না, হয়তো এখন কেউ ঠিক বুঝতেও পারবেন না যে আমার ঠিক কি অবস্থা গেছে। চারিদিক অন্ধকার, এমন অন্ধকার যে কোথাও 1 ফোঁটা আলো নেই। পাশের বাড়িগুলো যেন অদৃশ্য, আর চারপাশে এমন নিস্তব্ধতা যেন মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। মনে হচ্ছিল কিছু একটা হয়ে গেলে যদি আমি চিৎকারও করি কেউ শুনতে আসবে না। সেই ভয়টা আস্তে আস্তে মাথায় চেপে বসেছিল। মনে হচ্ছিল কেউ একজন বাইরে থেকে এসে দরজার সামনে ঠিক দাঁড়িয়ে আছে, কারণ তখন পায়ের শব্দটা থেমে গেছে। পরের মুহূর্তে যেটা হলো সেটা আমার শরীর কাঁপিয়ে দিল, কারণ স্পষ্ট শুনতে পেলাম কোনো এক নারী দরজার কাছে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে। তারপর টুপটাপ শব্দ, আর সঙ্গে সঙ্গে কেউ দরজায় টোকা দিতে লাগলো। ভয়ে আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। পরে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে এলো। একটু সাহস ফিরে পেলাম। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই।
বুঝলাম যা হওয়ার সেটা ঘরের মধ্যেই হয়েছে। সিগারেট হাতে নিয়ে ভাবলাম বাইরে গিয়ে একটু হাঁটি, তাহলে ভয়টা কিছুটা কমবে। সিগারেট নিয়ে সিঁড়ির দিকে গেলাম, পেছন পেছন যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে বাইরের রাস্তায় বের হলাম। সারাটা রাত সিগারেট খেতে খেতে হাঁটলাম। ভোরের আলো ফুটতেই একটু সাহস ফিরে পেলাম, আর ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। দিন তখন দুপুর 12টা। কাল রাতের কথা ভেবে চোখে পানি চলে এসেছিল। বুঝতে পারছিলাম না কোথায় যাব আর কোথায় গিয়ে রাতে থাকবো। সমস্যা ছিল, বউয়ের সামনে তো সবসময় বড় বড় কথা বলি, যদিও ও মজা করে বলতো তুমি আমার সঙ্গে চলো, একা একা বাসায় ভয় লাগবে। কিন্তু প্রতিবারই আমি বাহাদুরি দেখিয়েছি, গল্প শুনিয়ে ওকে নিশ্চিত করেছি। ও চুপচাপ চলে গেছে। আর এখন বউকে সব বলতেই লজ্জা লাগছিল। এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছিলাম। লজ্জা ছিল, আবার যদি শ্বশুর বাড়ি যেতাম সেটাও একটা সমস্যা। না জানি ওরা কি ভাবে। ওয়েদারটা গরম ছিল, ওখানে ভালোই গরম পড়েছিল। এরপর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটল যেটার পর আমি আর কিছু ভাবিনি। রাতারাতি নিজের ঘরকে সিনেমার সেট বানিয়ে ফেললাম। আপনারা প্লিজ মন দিয়ে শুনুন। সেদিন রাত মোবাইলটা ফুল চার্জ দিয়ে রেখেছিলাম, যেন লোডশেডিং হলেও আমাকে অন্ধকারে ভুগতে না হয়। আগে ভাগে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম যেন রাতে বের হতে না হয়। রাত 9টার মধ্যে একটা সিনেমাও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল আজ বড় একটা কিছু ঘটবে। সিনেমা শুরু হতে আমি এমন ভাবে সোফায় আটকে গেলাম যেন চারপাশের সবকিছু একেবারে হারিয়ে গেল। হঠাৎ আমার এলইডি টিভি বন্ধ হয়ে গেল। তখন সিনেমাটা মাত্র 2 ঘন্টা পার করেছি, 1 ঘন্টা তখনও বাকি। আমি এলসিডির দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম হঠাৎ কি হলো। তাকিয়ে থাকতে থাকতে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। আমি সোফায় বসে এলসিডি বন্ধ হওয়ার কারণ খুঁজছিলাম। ঠিক তখনই দেখলাম ওই প্রতিবিম্বে কেউ যেন আমার সোফার পেছনে আসছে। এরপর আমি সেই সোফায় এসে সোফার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তার উপস্থিতি টের পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সব কিছু দেখছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না পেছনে ঘুরে দেখার। এলসিডির দিকে তাকিয়ে ভাবছিলাম কে দাঁড়িয়ে আছে আমার পেছনে। সে একজন মহিলা, যাকে গেটের সামনে বসে থাকতে দেখেছিলাম। তিনি সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন অচেতন হয়ে পড়েছিলাম। আর কোনো সংশয় থাকলো না, সে যেন আমার দিকে তাকিয়ে সতর্ক বার্তা দিচ্ছিল, এখান থেকে চলে যাও। আমি বাড়ি লক করে দিলাম। আর কিছু ভাবতে পারিনি, এক প্রকার পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পথে ছিনতাইয়ের ভয় ছিল, তবু অনেক কষ্টে আমি বাস স্ট্যান্ডে চলে গেলাম। রাতে বাসে যখন বসলাম তখন অবসাদে আমার ঘুম চলে এলো। আমি স্বপ্নে দেখলাম যে সেই নারীর অবয়বের মুখে রক্ত। আমার ছেলেরা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে, ওদের গলা কাটা। আমার স্ত্রী, তার কোটরে চোখ নেই। নারী অবয়বটা আমার কাছে এসে আমার গলায় ধারালো ছুরির মতো নখ বসিয়ে দিল। বাঁচতে চাইলে চলে যাও, এটা আমাদের বাড়ি। ঘুম ভাঙতেই দেখলাম চলে এসেছি সিলেটে। সব কষ্টের পথ পেরিয়ে যখন সিলেটে পৌঁছালাম তখন মনে এক ধরনের স্বস্তি এলো। সকাল সকাল পরিচিত হুজুরকে কল দিয়ে সবকিছু জানালাম। উনি বললেন, শাহজাহান ভাই, এই বাড়িতে জিনের বাস আছে, এখানে থাকা ঠিক হবে না, জলদি চলে যান। আমি বাড়ির পুরাতন মালিককেও কল করলাম। উনি আমার কথা শুনে আমার কাছে ক্ষমা চাইলেন আর বললেন ওই বাড়িতে ওনার বড় মেয়ে নাকি সুইসাইড করেছিল। আমি পুরাতন মালিককে আর কিছু বললাম না। শত হলে বেচারার মেয়ে মারা গেছে। তিনি আরো বলেছিলেন ওনার বড় মেয়ে নাকি কালো জাদুর প্র্যাকটিস করত বাড়িতে। এরপর শ্বশুর বাড়ি গিয়ে বউকে সব খুলে বললাম। সে বলল, এই বাড়িটা দ্রুত বিক্রি করে দাও, এত খারাপ পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে থাকা নিরাপদ না। ব্রোকার ছিল আমার বন্ধু, তাকে বললাম বাড়িটা বিক্রি করতে। সে আমার বাড়িটা জলদি বিক্রি করিয়ে দিল। আর এরপর কোভিডের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আমি নিউ মার্কেট এলাকায় একটা বাসা নিলাম। এবার আমার বাসার পূর্ব ইতিহাস সবকিছু ঘেটে ঘুটে তারপর বাসাটা কিনেছি। আল্লাহর রহমতে নতুন বাসায় আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলে শাহজাহান সাহেব ওনার ঘটনা শেষ করেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য।
হন্টেড হাউসের ঘটনা আমি আগে কখনো এভাবে শেয়ার করিনি। যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আমরা এখন আমাদের আজকের দ্বিতীয় অডিও ক্লিপে যেতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন বলবো না, কারণ আমরা সবাই জানি আপনি ভালো এবং ভালোর দলে আছেন। তো আমার ছোট্ট দুইটা ঘটনা আছে, যা দুটোই শোনা আমার ফ্রেন্ড এবং একটি মামার সাথে ঘটে যাওয়া। তো আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ বিভাগ, মাধবপুর থানা, কোন একটা গ্রামে। তো আমি সৌদি প্রবাসী, সৌদি আরব মদিনা ইয়াম্বুতে থাকি। আগে একটা ইমেল করেছিলাম, সম্ভবত কোনো একটা কারণে ইমেলটা সিলেক্টেড হয়নি। তো এটা যদি সিলেক্টেড হয় তো রাসেল ভাই ইমেল করে জানাবেন। আর কাজের কারণে আপনাকে ইমেল বলা হয়নি। আমার কাছে অসংখ্য ঘটনা আছে। একটি ঘটনা আছে লোমর্ষ, আর আরেকটি ঘটনা আছে আপনার নর্মালি বা একটা বাড়ি কেন্দ্রিক। তো বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। তো আমার মামাতো ভাইয়ের সাথে কাছ থেকে শোনা ঘটনাটা, এটা আপনার ওর বাবার সাথে ঘটে যাওয়া। তো আমি ওর সাথে ফ্রেন্ডলি চলাফেরার সময় ঘটনাটা শুনতে পাই। ও একদিন বলে যে ওর বাবা আমাদের বাড়ির পাশে আপনার নদী আছে, সাথে একটা ব্রিজ আছে, ব্রিজ কেন্দ্রিকও একটা ঘটনা আছে। তো অনেক ওর বাবা ছোট যে সময় ছিল ওই সময় আপনার ওর বাবা সবার সাথে মাছ ধরতে যায় নদীতে। মাছ ধরাকালীন তো অনেক নদীতে এমনও জায়গা আছে যেখানে আপনার গভীর অনেক বেশি, আবার অনেক জায়গা আছে আপনার হাঁটু পানি। তো ওর বাবা বন্ধু বান্ধব নিয়ে যায়। যাওয়ার পরে ওই সময় আমরা ডেগ নিয়ে যাইতো, এখনো মাছ মারে। তো যাওয়ার পরে আপনার অনেকক্ষণ মাছ মারার পরে অনেক মাছ পাওয়ার পরে হঠাৎ করে ডুব দেই পানির নিচে মাছ ধরার জন্য। ডুব দেওয়ার পরে আর উঠে না। তারপর আপনার এই কনি জাল, যেটা উড়ান্না জাল বলা হয়, আমাদের এখানে কনি জাল বলে, ওই জাল মারে একজন লোক ছিল। তো সে তৎক্ষণাৎ ওই জায়গায় মধ্যে জাল মারার ফলে প্রথমে উঠে না, দ্বিতীয়বার উঠে না, তৃতীয়বার উঠে না, পঞ্চমবারের মাথায় সেই জালটা সে জালে উঠার পরে আপনাকে আল্লাহর রহমতে জীবিত ছিল। তারপরে বাসায় নিয়ে আসার পর অনেক হুজুর কবিরাজ দেখায়, কাম হয় না, ওরা কিছু বলতে পারে না। তো তারপর একদিন এক পাগল কোথায় থেকে জানি আসছে, আইসা বলে এই ছেলে মানে ওর বাবাকে দেখে বলতেছে যে কোন সময় যদি নদী বা আমাদের এখানে গাং বলে গ্রাম অঞ্চলের বাসায়, নদী বা গাঙে যায় তো ওকে মেরে ফেলবে, আর পাবি না। সেভাবেই বলে আর পাবি না, পাগলটা বলে। তো এরকম করে তারপর সে আর কোনো দিন নদীতে যায় নাই। সে কোনো মাছ মারে, কিন্তু সে নদীতে আর যায় নাই। তোর ছেলেরা সবাই নদীতে যায়। তো আরেকটা ঘটনা, সেটা আমার বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া। স্কুল লাইফের বন্ধু ছিল। ওর বাবা ও রাতে মাছ মারে। আমাদের এখানে নদীর শাখা আছে, ছোট একটা শাখা, তিন নদীর মোহনা আছে, বা যে একটা তিন নদী সম্মিলিত হই একরকম।
ওইখান থেকে একটা ছোট্ট একটা নদী গেছে আপনার, পানি সমানে ভালো, অনেক অনেক পানি থাকে। তো আমরা এখানে এক জাতের জাল ভাই, আপনার ত্রিভুজ আকৃতির পুরা নদী বের দিয়ে ওরা জাল টানে। আমাদের এখানে বলা হয় বেল, অন্য অন্য জায়গায় অন্য অন্য নাম। তো ওর বাপে যে সময় ওইগুলা রাত্রে মারে, বিশেষ করে রাত্রে মাছ উঠে। তো একদিন ওর বাবা গেছিল আপনার এই মাছ মারতে। যাওয়ার সময় ঘর থেকে বের হয়ে আপনার প্রায় 8টা-9টার দিকে, ও যেভাবে বলেছিল আমায়। তারপর নদীতে যাওয়ার পর আপনার আলহামদুলিল্লাহ ভালো মাছ পাই। তো কিছুক্ষণ পর আপনার বড় একটা মাছ উঠে, বোয়াল মাছ, বড়, প্রায় 4-5 কিলো হবে এরকম মাছ পেয়ে। তারপর ওর বাবা ধরে মাছটা, ধরার পর আপনার ও বলছে ওর বাবা মাছটা পেয়ে হাতে নিয়ে, যেমন আমাদের এখানে গ্রাম ভাষায় প্রচলিত আছে, কেউ নজর যাতে না লাগায় থুতু দেয় আর কি, বা আপনার এটা খারাপ ভাবতে পারেন, কিন্তু একটা গ্রাম্য ভাষায় বলা হয় যাতে নজর না লাগে এই কারণে। তারপর থুতু দেওয়ার পরে মাছটা রাখে। তারপর কিছুক্ষণ প্রায় রাত 3টা-4টার দিকে ও বাড়িতে আসে। আসার সময় একটা আওয়ার পাড়ি দিতে হয়, 4-5টা 10টার মতন ক্ষেত আছে বড়ই। তারপর ওই জায়গাটা পাড়ি দিয়ে ও বাসায় আসতে হয়। তো আসার সময় যে সময় মাছ খেতে আসে, বা এই যে নদী থেকে পাড়ি দূর হচ্ছে যে মাছ রাস্তায় আসে, তো ওখানে আসার পর ও দেখতে পাই কি একটা অবয়ব, 4 ঠ্যাং মাটিতে দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না। তো এরকম দেখার পর ও দোয়া কালাম পড়তেছিল এবং আয়াতুল কুরসি পড়তেছিল। বিশেষ করে ওই থুতু দেওয়ার কারণে মাছের উপরে ওর যে লোভ ছিল না, ওইটাই ইয়ে করে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই সময় ওর আর কিছু হয় নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি সিলেক্টেড হয়ে জানাবেন। আর বিশেষ করে আমি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে কর্মরত আছি। যদি সিলেক্টেড হয়ে জানাবেন, আমার কাছে অনেক ঘটনা আছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার। যদি ভাই এটা সিলেক্টেড হই, তাহলে আমি আমার আরেক খালু এবং ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা লোমহর্ষ ঘটনা বলবো। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর তলে আছেন। শুরুতেই বলেছিলাম আজকের ঘটনাগুলো এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। শুক্রবারে আপনারা শো শোনেন, অনেকে হয়তো এটাও জানেন যে বৃহস্পতিবারে আমাদের আরো একটি শো হয়। কিন্তু আপনারা নিশ্চয়ই এটা জানেন না যে এর বাইরেও আমরা কত কিছু নিয়ে আসি প্রতিদিন আপনাদের জন্য। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করুন। আগের ঘটনাতে আমরা জানলাম তিনি ভূত.com সম্পর্কে জানতেন না। আমরা এটা চাই না। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। নদী শব্দটি শুনলেই কল্পনায় চলে আসে প্রকৃতি, মায়ের কোলে জাগ্রত একটি শিশুর কথা। কখনো অজস্র কান্নার স্রোতের ন্যায় বয়ে চলে, আবার কখনো শান্ত শিশুর মতো ভীষণ নিশ্চুপ। কিন্তু কখনো কি ভেবেছেন একটি মরা নদী, যার কোনো স্রোত নেই, কোনো পানি নেই, সেটাই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং
সুস্থ আছেন। এটা ভূত.com-এ পাঠানো আমার প্রথম ঘটনা। ঘটনাটির সাথে সরাসরি যুক্ত থাকায় ঘটনাটি অনেক লম্বা। যেহেতু জীবনে প্রথম ঘটনা লিখতে বসেছি, তাই সাজিয়ে লিখতে পারবো কিনা জানি না। যতটুকু সম্ভব সাজিয়ে বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই তাদের মূল্যবান সময় দিয়ে ঘটনাটি শুনতে এসেছেন, তাই আর দেরি না করে ঘটনায় যাব। আমি মোহাম্মদ আশিকুর রহমান অমিত বলছি কুষ্টিয়া জেলার অন্যতম সুন্দর ও ছোট্ট একটি গ্রাম বাঁশগ্রাম থেকে। আমি একজন ঘোস্ট ইনভেস্টিগেটর এবং আমাদের প্রায় 13 জনের একটি টিম আছে। আমাদের একজন ওস্তাদ আছে। আমরা প্রায়ই প্যারানর্মাল জায়গায় সন্ধান করি এবং সেখানে গিয়ে ভৌতিক কোনো বিষয় আছে কিনা এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করি। জীবনে এই ছোট্ট বয়সে আমি অনেক কিছু দেখেছি যা হয়তো কেউ দেখতে চাইবে না। আমাদের গ্রামটি এই ডাকুয়া নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে। ডাকুয়া নদীটি কুষ্টিয়ার গড়াই নদীর একটি ছোট্ট শাখা এবং নদীটা প্রায় এতটাই মৃত যে বর্ষাকাল আসলেও কোমরের বেশি পানি ওঠে না। গ্রীষ্মের গরমে নদীটা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং আমরা সহ অনেকেই সেখানে পিচ কেটে ক্রিকেট খেলি। নদীর পাড়ে রাস্তা এবং রাস্তার পাশেই আমাদের গ্রাম এবং নদীর ওপারে হিন্দু সম্প্রদায়ের একটি গোষ্ঠী ও তাদের পুরনো শ্মশান ঘাট। ঘটনার সূত্রপাত হয় 2024 সালের জুলাই মাসে। আমাদের গ্রামের একজন অটো চালক, তার নাম রহিম, তার একটি ছেলে ছিল, তার নাম রতন। বয়স আনুমানিক 7 থেকে 8 বছরের মতো হবে। একদিন বিকেলে ছেলেটি তার একটি ফুটবল নিয়ে খেলতে বের হয়। বাড়ির পাশে একটা খোলা জায়গায় যায় সে, যেখান থেকে নদীটা অনেকটাই দূরে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলেও ফিরে আসে না রতন। বাড়িতে না আসায় রতনের মা খুঁজতে বের হন তাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে রাত আরো গভীর হয়ে যায়। নদীতে তখন কোমর পানি। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামের লোকজন একত্রিত হয়ে খোঁজ করতে শুরু করে রতনের, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। এমনকি নদীতেও খোঁজ নিয়ে কিছুই পাওয়া যায় না। কিন্তু এই যে এত কিছু করা হলো, তার যে চিহ্ন মাত্র নেই, এটা মেনে নেওয়া কঠিন। কোনোভাবে রহিম ভাই এবং তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আমরা সবাই খোঁজ বন্ধ করি। সকালে আলো ফুটতেই আমরা আবার বের হই। কেউ কেউ মাইক ভাড়া করে ছুটে যায় আশেপাশের গ্রামগুলোতে। কোথাও নেই রতন। এভাবে কেটে যায় আরো একদিন। পরের দিন সকালে রতনের চাচি বাজারে যাচ্ছিলেন কিছু কেনাকাটা করার জন্য। বলে রাখি, আমাদের এদিকে অটো ভ্যান চলাচল করে সব সময়। তো উনি যখন ভ্যানে উঠে বসেন, তখন ওনার চোখ যায় নদীর মাঝে রতনের লাল ফুটবলের ওপর। তখন উনি চিৎকার করে খবর দেয় পুরো গ্রামবাসীকে। সবাই সেখানে যায় এবং নদীতে নেমে খুঁজতে থাকে রতনকে। কোথাও নেই রতন। এমনকি পানি এতটাই স্বচ্ছ যে পানিতে মাথা ডোবালেও নিচের মাটি সহ সবকিছু স্পষ্ট দেখতে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে এবং পুলিশকে। খোঁজ চলতে থাকে পানিতে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এভাবে খোঁজ চলতে থাকায় প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু পাওয়া যায় না তাকে। 2 দিন পর আবার ছোট মামা নদীতে নামেন গরু গোসল করানোর জন্য, কিন্তু হাঁটু পানিতে নেমেই গরুটি হঠাৎ কেমন যেন ডেকে ওঠে পানির দিকে তাকিয়ে এবং ছুটে চলে যায়। মামা গরুটিকে ধরতে চেষ্টা করলেও গরুটি দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। শরীরে কাদা হয়ে যাওয়ায় মামা আবারও নদীতে যায় এবং পানিতে ডুব দিতেই কিছু একটা দেখে উনি পাড়ে উঠেই চিৎকার করে বেহুঁশ হয়ে যান। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ভ্যান চালক ওনাকে দেখে এবং নিচে এসে ওনাকে হুঁশে ফেরায়। এরপর মামা ওনাকে বলেন নিচে উনি কাউকে বিভৎস অবস্থায় দেখেছেন। তখন ভ্যান চালক আশেপাশের লোকজনকে খবর দেয় এবং সবাই এসে একটা লাশ উদ্ধার করে। লাশটা আর কারো নয়, রতনের। রতনকে এতটা বিভৎস অবস্থায় পাওয়া যায় যে তাকে যদি দুর্বল হৃদয়ের কোনো মানুষ দেখে, সে সহ্য করতে পারবে না। লাশের বিবরণটা ছিল ওর হাত 2টা আকাশের দিকে, যেমনটা মানুষ আত্মসমর্পণ করলে করে, এবং চোখ 2টা বের হয়ে গেছে, সাথে ওর জিহ্বা
অস্বাভাবিকভাবে বাইরে এসে পড়েছে। তারপর গ্রামের সবাই লাশটা ধরে নিয়ে আসে এবং দাফন কাজ সম্পন্ন করা হয়। কেটে যায় 1 মাস। নদীতে তখন পানি নেমে গেছে অনেকটা। একদিন আমাদের গ্রামের এক মেয়ে শান্তা একটি গামলায় করে কিছু কাপড় নিয়ে নদীতে যায় কাপড় ধুতে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও সে আর ফিরে আসে না। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে এভাবে অনেক সময় পার হয়ে গেলেও বাড়িতে না আসায় শান্তার মা নদীতে যায় ওকে ডেকে নিয়ে আসতে, কিন্তু নদীর পাড়ে বসে আছে শুধু ওর গামলা ভর্তি জামা কাপড় আর জুতো, এবং পায়ের ছাপ স্পষ্ট বলে দেয় ও নদীতে নেমেছে কিন্তু আর উঠে আসেনি। ব্যাপারটা অল্প সময়ের মধ্যেই জানাজানি হলে সবাই নদীতে নামি আমরা, এবং টানা 4 দিন খোঁজ করার পরও আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি। সবার মাথায় তখন একটাই প্রশ্ন, এই হাঁটু পানিতে মেয়েটা যাবে কোথায়? মেয়ে হারানোর শোকে পাগলের মতো হয়ে যায় ওর বাবা মা, কিন্তু পাওয়া যায় না তাকে। চলে যায় আরো 5 মাস। বৃষ্টির মৌসুম চলে গেলে নদীর পানি নামতে শুরু করে এবং নদীর পানি শুকিয়ে ওপরের মাটি শক্ত হয়ে যায়। আমরা পিচ কাটার জন্য সবাই মিলে কোদাল ও কাস্তে নিয়ে চলে যাই সেখানে। আমরা প্রায় 20-25 জনের একটি টিম জঞ্জাল সাফ করে নিচে কাটার জন্য নদীর মাঝখানে একটা জায়গা নির্মাণ করি। পিচ কাটা শুরু করি। প্রথমে আমরা সিদ্ধান্ত নেই যে মাটি ওপর থেকে সরিয়ে সমান করে দিলেই হবে। আমাদের দলের একটা ছেলে রকি কোদাল হাতে নিয়ে পিচের কাজ শুরু করে এবং বাকিরা সবাই মাটি সরানোর কাজ করতে থাকে। যখন আমরা পিচের অর্ধেকটা সম্পন্ন করে ফেলেছি তখন রকি আমাদের সবাইকে ডাক দেয় এবং আমাদের রক্তের মতো কিছু একটা দেখায়। শক্ত মাটি, সেখান থেকে রক্ত বের হয়ে আসছে। ওই জায়গায় কেমন নরম তুলতুলে হয়ে আছে। তারপর ওপরের মাটি সরাতেই আমরা ওইখানে একটা পা আবিষ্কার করি। পরে আমরা পুলিশকে ফোন করলে সেখানে পুলিশ আসে এবং লাশ সংগ্রহ করে। তবে আশ্চর্যের বিষয় হলো এই লাশটাও আর কারো নয়, সে শান্তার। আজ থেকে 5 বছর আগে এই নদীতে যে হারিয়ে গিয়েছিল। তবে ভয়ের ব্যাপার হলো এই যে ওর শরীরের মাংস একটুও পচেনি এবং পুরো শরীরে টিউমারের মতো পানি দিয়ে ফোসকা পড়ে গেছে, আর ওকে এমন ভাবে পুঁতে রাখা হয়েছিল যেন কেউ ওর চুল ধরে মাটির নিচে নিয়ে গিয়েছিল। লাশের বিবরণ, ওই রতনের মতো 2টা হাত আকাশের দিকে, আর চোখ ও জিহ্বা বের হয়ে এসেছে অস্বাভাবিকভাবে। পুলিশ লাশটাকে নিয়ে চলে যায় এবং যাবতীয় কার্যকলাপ শেষ করে জানাজা পড়িয়ে লাশটিকে দাফন দেয়া হয়। শীত চলে যায়, আবার নদীতে পানি আসে বর্ষার সময়। এবার পানির পরিমাণ একটু কম, তবে গ্রামের লোকজন বুদ্ধি করে একটা জায়গায় গর্ত করেছে, সেখানে পাট ডুবিয়ে রাখা যায়। একদিন আমাদের নদীর ওপারে হিন্দু সম্প্রদায়ের একটা ছেলে তার সাথে নদীতে নামেন পাট ডুবিয়ে রাখার জন্য। তারা তাদের কাজটি সম্পন্ন করেন, কিন্তু নদী থেকে আর বাড়ি ফিরে যেতে পারেন না। তবে এবার তাড়াতাড়ি তাদের লাশ পাওয়া যায় ওই পাট গাছের গাদার ভেতরে, সেখানেই তাদেরকে ডুবিয়ে রাখা হয়েছিল। তখন হাত 2টা উপরে আকাশের দিকে এবং চোখ ও জিহ্বা বের হয়ে এসেছে। মাত্র কয়েক ঘন্টায় লাশের মুখটা এত বিভৎস হয়ে গিয়েছিল যে আমরা যখন লাশ 2টা দেখি আমাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। পুলিশ এবারেও তদন্ত চালায়, কিন্তু কিছু পায় না। তবে এইবার আমাদের টিমের সবাই মিলে একটা আলোচনা করি এবং রহস্য উদ্ঘাটনের জন্য প্ল্যান করি। একটা কথা বলে রাখি, আজ থেকে 9 বছর আগে আমাদের একজন হুজুরের সাথে দেখা হয়েছিল। রাজশাহী থেকে তিনি এসেছিলেন। উনি রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন। আমরা ওনাকে নিয়ে স্থানীয় একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে দিই, ওনার চিকিৎসা করাই এবং সুস্থ হওয়ার পর উনি আমাদের সবাইকে একটি করে কালো রঙের পাথর দেন, যেটা আমরা সবাই আংটির মধ্যে সেট করে ব্যবহার করতাম। আলোচনা শেষ করি, আমরা সিদ্ধান্ত নেই আজকে রাতে আমরা নদীতে ওই শ্মশান ঘাটে যাব এবং 3 জন করে টিম বানিয়ে দেখব আসলে এখানে কি ঘটছে।
যেই ভাবা সেই কাজ। আমরা রাতে 10টার সময় আমাদের স্পেশাল টর্চ ও ক্যামেরা সহ যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ জিনিসপত্র লুকিয়ে শ্মশানে নিয়ে যাই। বলে রাখি, শ্মশানটা খুবই পুরনো এবং এই শ্মশানের পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ। ওই বটগাছের দিকে তাকালে মনে হয় যেন পুরো একটি গ্রামের ছায়া দেওয়ার জন্যই সে দাঁড়িয়ে আছে ওভাবে। যাই হোক, আমার টিম মেম্বারদের বুঝিয়ে আমরা 4টা দলে ভাগ হয়ে যাই এবং আলাদা আলাদা জায়গায় ক্যামেরা অন করে টর্চ হাতে বসে থাকি। আর চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। শুধু বাজারের দোকানে লাইট জ্বালানো হয়েছে। রাত 2:15 হঠাৎ করে বাজারের সব আলো বন্ধ হয়ে গেল। বুঝতে পারি বিদ্যুৎ চলে গেছে। এবার চারিদিকে অন্ধকার এসে আমাদের ঘিরে ফেলে। হঠাৎ আমার দলের একজন বলে, ভাই দূরে তাকাও, দেখো কিছু একটা আসছে। আমি তাকিয়ে দেখি, আসলেই আবছা একটা আলো খুব ধীর গতিতে নদীর উপর দিয়ে আসছে। তবে ওটা অনেক দূরে এবং আমাদের কাছে আসতেও অনেক সময় লেগে যাবে। আমরা এবার সবাইকে মেসেজ দিয়ে বলি একসাথে হওয়ার জন্য। সবাই, এবং একসাথে হলে আমরা সবাই এক দৃষ্টিতে ক্যামেরা অন করে ওই আলোটার দিকে তাকিয়ে থাকি। আলোটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে এবং মনে হচ্ছে একটা ছোট নৌকায় একজন বসে আছে যার শরীর থেকে এমন আলো বের হচ্ছে। আমরা ভাবি, আচ্ছা, নদীতে পানির ব্যবস্থা আর যে পরিমাণ কচুরি পানা আছে, নদীর উপর থেকে আপনা আপনি নৌকাটা আসছে কিভাবে? কিছুক্ষণ পর ওই আলোটা আমাদের আরো কাছে চলে আসে। আমরা দেখি, যা দেখি পৃথিবীর কেউ যেন সেই দৃশ্য না দেখে। একটা সাদা অবয়ব যার হাতে একটি মাথা, যেটা সে 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে অনেক কালো একটা অবয়ব, যা অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। ওই সাদা অবয়বটির আলো ছায়ায় তাদের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখন এভাবে তারা শ্মশানে এসে পৌঁছালো, এক এক করে প্রত্যেকটি কালো অবয়ব মিলিয়ে গেল। হ্যাঁ, আলোর সাথে আমরা দেখেছিলাম কালো অবয়ব, কিন্তু এই সাদা অবয়বটা সেভাবেই দাঁড়িয়ে রইল। হঠাৎ আমাদের টিমের একজন ফিসফিস করে বলল, ভাই, এটার তো কোনো ভিডিও রেকর্ড হচ্ছে না। তখন আমি ক্যামেরার দিকে তাকালাম, আসলেই কিছুই দেখা যাচ্ছে না। ঠিক কি দেখেছি, ঠিক দেখেছি নাকি আমার মস্তিষ্ক কোনো বিকৃত করেছে, আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো নদীতে প্রবল বেগে স্রোত হচ্ছে এবং প্রচুর পানি নদীতে, কারণ স্রোতের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা সবাই তখন বুঝতে পারলাম আজকে হয়তো আমাদের সাথেও খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ করে একটা তীব্র গোঙানির আওয়াজ কানে এলো। আওয়াজটা এতই তীব্র ছিল যে আমাদের কানের পর্দা ছিঁড়ে যাবার অতিক্রম। আমরা কান চেপে অবয়বটির দিকে তাকাতেই দেখি মহিলার একটা মাথা এবং মাথাটি থেকে জিভ বের হয়ে এসেছে। তারপর সেই মাথাটাকে পানিতে ফেলে দিয়ে তারা আবার চিৎকার করে, গোঙাতে থাকে। আমি তখন বুঝতে পারলাম কালকে হয়তো এই নদীতে একটা লাশ পাওয়া যাবে যেটার মাথা থাকবে না। তবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজ যাই হয়ে যাক, এর শেষ দেখে ছাড়ব। আমাদের যিনি ওস্তাদ, তিনি আমাদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছিলেন এবং এই যে আমল, সেই আমলটি 13 বারের মতো পড়তে হয়। অবয়বটি আমাদের কাছে আসতে লাগলো আর আমরা বিকট পচা গন্ধ অনুভব করতে শুরু করলাম। আমরা হুজুরের কথা মতো আমল করতে শুরু করলাম। অবয়বটি যত আমাদের কাছে আসতে লাগলো ততই বিকট একটা পচা গন্ধ পাচ্ছিলাম। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের আমল চালিয়ে যাই এবং একটি স্বচ্ছ কাঁচের বোতল খুলে ওই বোতলে ফু দেই। মুহূর্তেই স্বচ্ছ বোতলটি কালো ধোঁয়ায় ভরে যায় এবং আল্লাহর নাম নিয়ে আমাদের ওস্তাদের কাছে চলে গেলাম আমরা। ওস্তাদ আমাদের দেখে বললেন, কিরে, শয়তানটাকে ভেতরে নিয়ে আয়। ভেতরে যেতেই ওস্তাদ ওই বোতলটা নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আমাদের গ্রামের একটি কূপের মধ্যে ফেলে দিয়ে আসতে বলে। আলহামদুলিল্লাহ, এখন আর নদীতে কোনো সমস্যা নেই। তবে এখন আর নদীতে কেউ নামে না। নদীটার অস্তিত্ব বিশাল হলেও
মন থেকে উঠে গেছে এই গ্রামবাসীর। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন আর দোয়া করবেন আমার জন্য। হয়তো ব্যস্ত সময়ে লিখতে গেলাম, কিন্তু ঠিক মতো লিখতে পারলাম না। আপনি চমৎকার লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা আপনার মতো লিখতে চান তাদের প্রতি আমার অনুরোধ, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনেকে এই অডিও ক্লিপ পছন্দ করেন না, কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অডিও ক্লিপে এক ধরনের পরিবর্তন নিয়ে এসেছি এবং যাদের ঘটনা আমরা সিলেক্ট করছি তাদের ঘটনা আপনাদের পছন্দ হওয়ারই কথা। তো এরপরে যদি কোনো একদমই কোনো কমপ্লেইন থাকে আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে। যে ঘটনাটি আমাকে বলেছেন মারিয়াম নামের একজন আপু। উনি আসলে বর্তমানে ৪৫ বছর বয়সী হবেন এবং এই ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স ছিল বলতে গেলে 11 থেকে 12 বছর। উনি যতটুকু আমাকে আর কি বলেছিলেন। মারিয়াম আপুর বাসস্থান ছিল টাঙ্গাইলের কোনো একটা জায়গায়। আমি প্রাইভেসির জন্য ওনার এক্সাক্ট ঠিকানাটা বলছি না, কিন্তু টাঙ্গাইলের কোনো একটা জায়গায় ওনার বাসস্থান ছিল। চলুন আর কথা বাড়াবো না, ঘটনায় চলে যাই মারিয়াম আপু। তো আপু ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন, আমি ঘটনাটি আমার ভাষায় ওনার মতো করেই বলছি। উনি বলেছিলেন যে যখন ওনার বয়স এরকম 11 থেকে 12 বছর হয়েছে, ওনার বাবা ছিল না ওই টাইমে। ওনার বাবার 1-1.5 বছর আগেই মৃত্যু হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার বাবার মৃত্যু হওয়ার পরে ওনাদের বাসার যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে ওনাদের ওনার বাবার পেনশনের যে টাকাগুলো আসলে আসতো সেগুলো দিয়ে আর ওনারা যে বাড়িতে থাকতেন সেটা নিচতলায় ভাড়া দেওয়া ছিল। ওই ভাড়ার টাকায় ওনাদের আসলে দিন চলে যাচ্ছিল কোনো রকমে। কিন্তু মাঝখানে এমন কিছু কিছু ঘটনা শুরু হয় ওনাদের সাথে যেগুলোর কারণে আসলে ওনাদের এই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাও কিছুটা নষ্ট হয়ে যেতে শুরু করে। যেমন ওনাদের বাসার নিচতলায় যে ভাড়াটিয়াটা ছিল, ওনারা বারবার আপুদের কাছে নালিশ করতো যে আমাদের বাসায় কোনো একটা প্রবলেম আছে, হয়তো বা মেবি জিন রিলেটেড কোনো প্রবলেম আছে। সো আপনারা বিষয়টি একটু দেখেন বা কোনো হুজুরের পরামর্শ নেন। কিন্তু মারিয়াম আপু এবং তার আম্মু এই বিষয়গুলোতে খুব বেশি একটা পাত্তা দিতেন না, কারণ ওনারা চিন্তা করতেন কি যে মাঝে মাঝে ভাড়াটিয়ার এরকম আচরণ করে যেন ওনাদের কাছ থেকে ভাড়াটা বেশি না নেওয়া হয়, বা বছর বছর যে একটা ভাড়া বাড়ানোর টেন্ডেন্সি আছে সেটা যেন না করা হয়। ওনাদের বাসার বর্ণনা যদি দেওয়া হয় তাহলে ওনাদের বাসাটা ছিল 2 তলা বিশিষ্ট একটা বাসা, যে বাসার উপরের তলায় ওনারা নিজে থাকতেন এবং নিচ তলায় থাকতেন ভাড়াটিয়ারা। আর একটা কথা হচ্ছে, মারিয়াম আপুর বাসায় যারা থাকতেন ওনারা 2 জন সদস্যই, মারিয়াম আপুর আম্মু এবং উনি নিজে। ওনার আর কোনো ভাই বোনও নেই, যেহেতু বাবা নেই, কাজে 2 জন একসাথেই থাকতেন। এভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে নিচতলা থেকে কমপ্লেন্ট আসতে শুরু করলো প্রায় প্রতিদিন। এরকম কমপ্লেন্ট আসতে আসতে একদিন সেই ভাড়াটিয়ারা বলল মারিয়াম আপুর আম্মুকে যে আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি, উই ক্যান নট লিভ হিয়ার এনিমোর বিকজ দিস ইজ ডেঞ্জারাস আই থিঙ্ক রাইট নাও। এরপরে ওনারা বাসাটা ছেড়ে দেওয়ার জন্য সম্পূর্ণ পদক্ষেপ নিয়ে নিলেন। 1 মাস আগে নোটিশ দেওয়ার পরে পরের মাস শুরু হয়নি, ওনারা মোটামুটি প্রায় 25-26 তারিখের দিকে বাসাটা ছেড়ে দেয়। আলটিমেটামের আগেই বাসাটা ছেড়ে দেওয়া হয়। বাসা ছেড়ে দেওয়ার পরে
মারিয়াম আপু এবং ওনার আম্মু যে ছিলেন, দুইজন মিলে বাসার ভেতরে সম্পূর্ণ চেক করেন এবং পরিষ্কার করান। আর দেখেন ভেতরে কোনো কিছুই নেই, একটা সুইও নেই, এরকম একবারে খুবই পরিষ্কার বাসা। মানে পরিষ্কার বলতে পুরাতন ভাড়াটিয়ার কোনো জিনিসপত্র নেই। কিন্তু যেহেতু বাসাটা ভাড়া দিতে হবে, সেহেতু ওনাদেরকে বাসাটা ক্লিন করানোর প্রয়োজন ছিল। তো ওনারা বাসাটাকে লোক দিয়ে ক্লিন করান এবং লোকগুলো ওনাদের পরিচিতই ছিল। এরপর যখন আবার বাসা ভাড়া নেওয়ার কথা ওঠে অন্য কারো ভাড়াটিয়ার, কেউই বাসা ভাড়া নিতে চায় না। কারণ ওনাদের যে ভাড়াটিয়ারা ছিল, ওনারা আসলে মারিয়াম আপুদের সাথে একটা নাইনসাফি করে গেছে বলে উনি মনে করেন। যেমন ওনারা বাসা ছাড়ার কারণ হিসেবে প্রতিবেশীদেরকে এটা বলে গিয়েছিলেন যে ওনাদের বাসায় জিনের উপদ্রব বা অশরীরী কিছুর উপদ্রব আছে, যেই কারণে ওনারা বাসাটা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই কারণে আসলে যখনই কোনো মানুষ বাসা ভাড়া নিতে আসতো, তখনই তাদের মাথায় এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হতো। কারণ আপনি চিন্তা করে দেখেন ডিয়ার লিসেনার, যখন আপনি কোনো একটা বাসা ভাড়া নিতে যাবেন, অবশ্যই সেই এলাকার মানুষের কাছ থেকে সেই বাসা, বাড়িওয়ালা বা ওখানে কে কে থাকে সবকিছু বিষয়ে কিন্তু আপনি একটা মানে টোটাল ইনভেস্টিগেশন করবেন বা টোটাল ইনফরমেশন কালেক্ট করবেন। তো বাকি ভাড়াটিয়াদের ক্ষেত্রেও জিনিসটা এমনই ছিল। কিন্তু মারিয়াম আপুদের বাসার এই বদনামটা শোনার পরে কেউই সেই বাসায় ওঠার জন্য রাজি হয় না। তো এভাবেই বাসাটা খালি পড়ে থাকে একেবারে। তো বাসা যেহেতু খালি, সেই ক্ষেত্রে এখন মারিয়াম আপুদের যে দোতলায় বাসা ছিল, ওনাদেরও ভয় লাগতে শুরু করে। কারণ সম্পূর্ণ বাসায়, এই 2 তলা একটা বাসা, এই সম্পূর্ণ 2 তলা বাসায় ওনারা ছাড়া আর কেউ নেই, 2 জন মাত্র মহিলা মানুষ। তো ওনাদের কিছুটা ভয় লাগতে শুরু করে যে যদি এখানে এরকম উল্টাপাল্টা কিছু হয়েও যায়, আমাদেরকে কে রক্ষা করবে এসে, এরকম চিন্তা তাদের হতো। তো একদিন রাতের বেলা ওনারা ঘুমাচ্ছিলেন, এমন সময়ে নিচতলা থেকে খুবই জোরে দৌড়াদৌড়ির সাউন্ড আসতে শুরু করে, খুবই জোরে জোরে। ইটস জাস্ট লাইক যে ওই বাসাটায় দেয়ার ইজ এ পার্টি গোয়িং অন, একটা পার্টি হচ্ছে, কিন্তু নিচতলায় তো কেউ নাই। তাহলে এই পার্টি, এরকম সাউন্ড, এই জিনিসগুলি কোত্থেকে আসছে? ওনার আম্মু ওনাকে বললেন যে মা দেখো, তোমার এগুলো নিয়ে এত কিছু চিন্তা করার দরকার নাই, জাস্ট তুমি ঘুমায় যাও। কিন্তু মারিয়াম আপু দেখেছিলেন যে ওনার মায়ের চোখে মুখে একটা ভয়ের ছাপ, কারণ 2 জনেই জিনিসটা শুনতে পেয়েছিলেন। এভাবে সেদিন পার হয়ে গেল এবং পরবর্তী দিন ওনাদের বাসায় ওনাদের প্রতিবেশীরা আসলো। এসে ওনার আম্মুকে বলছে যে আপা, আপনাদের বাসা থেকে তো রাতের বেলা এরকম সাউন্ড পাচ্ছিলাম, কোনো কিছু কি সমস্যা ছিল? মারিয়াম আপুর আম্মু বলে কি না, এরকমটা আসলে কোনো সমস্যা তো নাই, বাট আমরাও সাউন্ড পেয়েছিলাম, হয়তো বা নিচে কোনো কুকুর বিড়াল মারামারি করছিল, এই কারণে হয়তো বা। কিন্তু মারিয়াম আপুর আম্মু বুঝতে পেরেছিলেন বিষয়টা যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন, যেটা ইজ নট রাইট। এরপরে একদিন মারিয়াম আপু স্কুল থেকে ফিরলেন এবং উনি দেখলেন যে ওনার আম্মু বাড়িতে নেই। ওনার আম্মু বাড়িতে না থাকার জন্য উনি রান্নাঘরে গেলেন এবং গিয়ে দেখলেন কি যে রান্নাঘরে আজকে কি রান্না করা আছে, আমি কি খাবো। গিয়ে দেখলেন মানে রান্নাঘরে মোটামুটি রান্নায় তখনও শেষ হয় নাই, ওনার আম্মু ভাত রান্না করে গেছেন, আর যে তরকারি ছিল ওটা সম্পূর্ণ রান্না না করেই মেবি কোনো একটা কাজে বাহিরে গেছেন। তখন উনি শুনতে পেলেন কি রান্নাঘরের জানালা দিয়ে সেই নিচতলা থেকে কারো হাঁটা চলা এবং দৌড়াদৌড়ির শব্দ আসছে। এবার উনি বেশ কিউরিয়াস হয়ে গেলেন এবং চিন্তা করলেন কি যে আই নিড টু গো দেয়ার অ্যান্ড লুক ফর হোয়াট ইজ ইট। তো উনি চলে গেলেন আস্তে আস্তে সেখানে। যেহেতু দিনের বেলা ওনার ভয় লাগছিল না, আর ওনার যে বয়সটা, এই বয়সে আসলে জিন ভূত কি উনি সেটা বুঝতেনও না। যখন ভাড়াটিয়ারা ওনার মার কাছে কমপ্লেন দিতেন এসে, উনি ওনার মাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলেন যে আম্মু জিন কি, কিন্তু ওনার আম্মু ওনাকে কোনো ধরনের মানে প্রেসাইজ কোনো সার্টেন উত্তর দেন নাই। তো এই কারণে উনি আসলে জিন ভূত সম্পর্কে খুব বেশি একটা জানতেনও না। তারপরেও মানুষের যে একটা ইনার ফিয়ার আছে, যে কোনো একটা অন্ধকার ঘরে যাওয়ার জন্য, এটা ওনার মধ্যে তখন বেশি একটা ছিল না, বিকজ উনি খুব ছোট ছিলেন, এত জিনিস আসলে ওনার মাথায় থাকার মতো ছিল না। উনি ধীরে ধীরে কি করলেন, ওনার ফ্ল্যাটটা ছেড়ে উনি নিচে যাওয়া স্টার্ট করলেন।
এবং যখন উনি নিচে যাচ্ছিলেন তখন শুনতে পেলেন কি, মানে উনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন তখন শুনতে পেলেন ওই শব্দগুলি আরো তীব্র হচ্ছে। মানে ইট ওয়াজ জাস্ট লাইক যে উনি যাচ্ছেন এবং শব্দগুলো ওনার কাছে আসছে, মানে উনি প্লেসটার খুব কাছে চলে গেছেন যে জায়গা থেকে শব্দগুলি হচ্ছে। যখন সিঁড়ি নেমে গেলেন তখন উনি দেখলেন যে নিচতলার বাসার যে মেইন ডোর, সেই মেইন ডোরটা খোলা। অ্যাকচুয়ালি মেইন ডোরটা খোলাই থাকে সবসময় ভাড়াটিয়া যাওয়ার পরে, কারণ ওনারা মেইন ডোরের যে লকটা ছিল সেটাকে ড্যামেজ করে দিয়েছিলেন। তো ওনাদের এখানে যেহেতু আর কোনো নতুন ভাড়াটিয়া ওঠেন নাই, সেহেতু ওনারা আর লকটাকেও রিপেয়ার করার নাই। তো আপু কি করলেন, ভেতরে চলে গেলেন আস্তে আস্তে। এবং ঘরের ভেতরে যখন উনি গেলেন দেখলেন কি যে অন্ধকারে ভরা একেবারে চারপাশটা, ঘরের চারপাশ অন্ধকারে ভরা। উনি ভেতরে গেলেন এবং সামনে একটা রুম ছিল, সেই রুম থেকে এরকম আওয়াজগুলি আসছিল। উনি যখন ওই রুমের কাছে গিয়ে, মানে রুমের যে পাঁচ লক থাকে, গোল ঘোরানো যায় যেটাকে, ওই পাঁচ লকে হাত দেওয়ার সাথে সাথে ভেতর থেকে আসা সাউন্ডগুলি থেমে গেল। ইট ওয়াজ জাস্ট লাইক যে যেই জিনিসগুলো এই সাউন্ডগুলো করছিল ওই জিনিসগুলোর মারিয়াম আপুর এখানে আসার খবর কানে চলে গেছে, মানে সাউন্ডের মাধ্যমে কানে চলে গেছে। এই কারণে তারা আর কোনো ধরনের কোনো শব্দ করছে না। মারিয়াম আপু তারপরেও ভয়ে ভয়ে চিন্তা করলেন দরজাটা খুলবেন কি খুলবেন না, বিকজ ওই টাইমে তখন ওখানে অনেক অন্ধকার ছিল এবং অন্ধকারে উনি কিছুই তেমন দেখতে পাচ্ছিলেন না, যেহেতু সারা ঘর একবারে খালি, অন্ধকারটা খুবই ডার্ক। এখন মারিয়াম আপু বলেছেন যে এখানে অনেক মানুষ আমাকে বলবে যে আমি একটা বোকা মেয়ে, কারণ আমি ইলেকট্রিসিটি কেন অন করিনি। এখন ইলেকট্রিসিটি উনি অন করেন নাই কারণ ওনাদের বাসার যে ফিউজটা ছিল নিচতলার, সেই ফিউজটা মানে ড্যামেজ ছিল। আর ওনাদের বাসার এমন একটা পরিস্থিতি যে ইলেকট্রিশিয়ান কল করেছিল, কিন্তু ইলেকট্রিশিয়ান বর্তমানে শহরের বাইরে ছিলেন। আর যেহেতু ওনারা দুইটা মহিলা মানুষ একসাথে বাসায় থাকেন এবং উনি খুব ছোট, এই কারণে ওনারা আম্মু কখনো চাইতেন না যে বাহিরের কোনো লোক আসুক ওনাদের বাসায় যারা অপরিচিত। আর এই ইলেকট্রিশিয়ান যে ছিল উনি ছিলেন মানে মারিয়াম আব্বুর মৃত বাবার বয়সী। সো যেহেতু অনেক আগে থেকে পরিচয়, সুতরাং ওনাদেরই শুধুমাত্র ঘরে আসার অ্যাক্সেস ছিল। তো এই কারণে উনি ইলেকট্রিসিটির লাইট চালাতে পারেননি। কিন্তু যখন উনি ঘরের দরজাটা হাত দিয়ে পাঁচ করে খুললেন, উনি দেখলেন ভেতরে একটা চেয়ার, ঘরের মাঝখানে, একদম মাঝখানে একটা চেয়ার বসানো। আর চেয়ারের উপরে উনি যখন অনেকক্ষণ চেষ্টা করে দেখলেন যে কি আছে, উনি দেখতে পেলেন কি যে চেয়ারের উপরে একটা সাদা কাপড় দেওয়া। তো উনি চিন্তা করেন এই সাদা কাপড়টা কিসের, আর এখানে চেয়ারই বা কোত্থেকে আসবে, কারণ ভাড়াটিয়া যাওয়ার পরে ওনারা সম্পূর্ণ ঘর ক্লিন করিয়েছেন এবং সম্পূর্ণ ঘর চেক করেছেন। দেয়ার ওয়াজ নো ফার্নিচার্স যেগুলি ভাড়াটিয়া রেখে গেছেন বা কিচ্ছু সেরকম ছিল না। তো এই চেয়ার কোত্থেকে আসলো, এই চিন্তা উনি করতে লাগলেন। এরপরে উনি চেয়ারের কাছে যেতেই উনি দেখলেন কি যে সেই সাদা যে কাপড়টা, সেই কাপড়টা একটা মানুষের মতো শেপ নিচ্ছে এবং মাথার যে অংশটা আছে সামনের, ওখানে লাল টাইপের দুটো চোখের মতো দেখা যাচ্ছিল। উনি কিছুটা ভয় পেয়ে পেছনের দিকে সরে গেলেন। তখন সেই কাপড়টা মারিয়াম আপুর উপরে এসে দুই হাত ধরে বলছে, এটা আমাদের ঘর, এখানে কেন আসলি, এখানে আসবি না, এটা আমাদের ঘর, আমরাই এখানে থাকবো, এখানে কাউকে থাকতে দেবো না, তোরা কেউ এই জায়গায় আসতে পারবি না। এই কথা শুনে মারিয়াম আপু অজ্ঞান হয়ে যান এবং ওনাকে তারপরে ওনার যখন জ্ঞান ফেরে ওনাকে উনি দেখেন যে উনি ও রুমের ভেতরে শুয়ে আছেন, নিজের রুমের ভেতরে, এবং ওনার আশেপাশে ওনার পাড়া প্রতিবেশী এবং ওনার আম্মু। তো ওনার আম্মু ওনাকে জিজ্ঞেস করলেন যে তুমি নিচতলার ঘরে কেন গিয়েছিলা। উনি বলেন কি যে আম্মু আমি তো আসলে ওরকম সাউন্ড পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি নিজের ঘরে গিয়েছিলাম, কিন্তু আমি এখানে ওরকম এরকম জিনিসপত্র দেখেছি। তো উনি কি করলেন, এই কথা যখন বললেন ওনার আম্মুকে, তখন ওনার আম্মু কি করলেন, বাহিরে যত পাড়া প্রতিবেশী ছিল সবাইকে বললেন কি আপনারা বাসায় চলে যান, এখন কোনো সমস্যা নেই। কারণ ওনার আম্মু আসলে চাচ্ছিলেন না যে প্রতিবেশীর এই কথাগুলি শুনুক। ওনারা চলে যাওয়ার পরে মারিয়াম আপু সম্পূর্ণ ঘটনা ওনার আম্মুকে খুলে বলেন। ওনার আম্মু বলেন কি যে তোমার ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই, জিন কি তুমি জানো। তখন মারিয়াম আপু জিজ্ঞেস করে যে জিন কি। তখন ওনার আম্মু ওনাকে একটা পার্টিকুলার ধারণা দেন জিন সম্পর্কে, এবং উনি তখন প্রচন্ড ভয় পেয়ে যান যে আমার সাথে তো অনেক কিছু এরকম হতে পারতো, খারাপ কিছু হতে পারতো। আর এমন একটা জায়গা ছিল সেটা, ওখানে আমি যদি মরে চিৎকারও করতাম কারো কানে আমার কোনো আওয়াজ আসতো না,
সো আমি কত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরেছি, আলহামদুলিল্লাহ। তো এই ঘটনার পরে ওনারা কি করলেন, একজন হুজুরের শরণাপন্ন হলেন, এলাকার মসজিদের হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর যখন পরের দিন সেই বাসায় গেলেন, যাওয়ার পরে সন্ধ্যের দিকে উনি ঘরের ভেতরে ঢোকেন এবং এরপরে সেখান থেকে উনি 10 মিনিটের ভেতরে বেরিয়ে চলে আসেন। চলে আসার পরে মারিয়াম আপুর আম্মু জিজ্ঞেস করেন যে হুজুর কি সমস্যা আসলে এই বাসার। উনি বলেন যে এই বাসায় আগে যারা ভাড়াটিয়া ছিল তাদের কেউ বা অন্য কেউ এমন কিছু একটা পাঠিয়েছে বা কোনো একটা কালো জাদু করেছে, এই পরিবারের উপরে করেছিল, এবং যে জাদুটা ছিল ইফরিত জিনের মাধ্যমে করা জাদু, এবং ইফরিত জিন এই জায়গায় এসে এখন এখান থেকে আর যাচ্ছে না। জাদু তো করাই আছে, ঘরের উপরে করেছে নাকি মানুষের উপরে সেটা বোঝা যাচ্ছে না। আর এখানে এক না একাধিক জিন, আর যেহেতু এরা ইফরিত, আমার এরকম কোনো ক্ষমতা আসলে নাই যে আমি এদের সাথে লড়াই করব। সো আই এম রিয়েলি সরি, আমি এটা পারবো না। এই কথা বলে হুজুর চলে গেলেন এবং এরপরে মারিয়াম আপু এবং তার আম্মু মোটামুটি বেশ ভালো ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে ওনাদের তো আসলে কিছু করার নেই। বাড়িতে শুয়ে আছেন রাতের বেলা উনি ওনার আম্মুকে বলছেন যে আম্মু আমরা এই বাসাটা ছেড়ে দেই, কিন্তু ওনার আম্মু বলছে কি যে মা বাসা তো ছাড়বো ঠিক আছে, কিন্তু যাবো কোথায়? আর এই বাসা যদি ছেড়েও দেই তাহলে বাসার যে দাম হবে সেটা তো অর্ধেকও হবে না, কারণ আমাদের বাসাটা তো বদনাম হয়ে গেছে অনেক। আর আমরা নিজেরাও শুনতে পাচ্ছি, আমরা কিভাবে আমাদের মোরাল এথিক্স এর এগেইনস্টে গিয়ে এই বাসাটা বিক্রি করে অন্য কাউকে বিপদে ফেলবো বলো? তো বাসাটা আর বিক্রি করা যাচ্ছে না। সেদিন রাতের বেলায় ওনারা যখন ঘুমাচ্ছেন তখন বাসার নিচ থেকে অনেক জোরে জোরে হাড়ি পাতিল ভাঙার সাউন্ড আসছে, গ্লাস বা কাচের পিরিচ ভাঙার শব্দ আসছে, স্টিলের বা কাঁসার যে আসবাবপত্র আছে সেগুলো পড়ে যাওয়ার ঝনঝন শব্দ আসছে। ওনার আম্মু এবং উনি সারা রাত ভয়ে ভয়ে কোনো রকমে একটা পার করে দেন। ভোরের আজান হলে মোটামুটি সবকিছু বন্ধ হয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে একটা প্রতিবেশী এসে ওনাদের বাসার কলিং বেল চাপেন। মারিয়াম আপুর আম্মু বারান্দা দিয়ে নিচের দিকে যখন তাকালেন তখন দেখলেন প্রতিবেশী এসছে। প্রতিবেশী ওনাকে জিজ্ঞেস করে নিচ থেকে যে আপা আপনার বাসায় কি কোনো সমস্যা? সারা রাত এখান থেকে এরকম ঝনঝন আর কিছু ভাঙা শব্দ পেলাম, কি সমস্যা আমাদেরকে বলবেন? মারিয়াম আপুর আম্মু আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইশারা করে দেখালেন যে নিচ তালার বাসা থেকে এরকম সাউন্ড আসছে। ওই মহিলা এই কথা শুনে বাসার দিকে একটু তাকালেন এবং দৌড়ে সেখান থেকে চলে গেলেন। কেন চলে গেলেন সেটা তখন উনি আর বলেন নাই। সন্ধ্যার দিকে মারিয়াম আপু এবং ওনার আম্মু মিলে দুইজনে ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং প্রতিবেশীকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এভাবে কি কারণে চলে এলেন, তখন সেই প্রতিবেশী বললেন যে আপনাদের বাড়িতে অবশ্যই কিছু একটা আছে। আমি যখন ওখানে উকি দিয়েছিলাম কিছু একটা এরকম আমি দেখলাম, সাদা কাপড়ে মোড়ানো লাল লাল চোখের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আমার গলা টিপে আমাকে উপরে তুলে ফেলেছে। আমার কাছে মনে হলো আমি তার কাছে এবং আমাকেই গলা টিপে উপরে তুলে ফেলেছে এবং আমি সেটা দেখছি। এই দৃশ্য দেখে আমার পক্ষে থাকা সম্ভব হয়নি। আপা আপনাদের বাসাটায় সমস্যা আসে, এটা আপনারা ছেড়ে দেন। এই কথা বলার পরে মারিয়াম আপুর আম্মু আবার সেই হুজুরের সাথে যোগাযোগ করেন এবং বলেন কি যে এটা কি করা যায়। হুজুর বলেন যে এখানে আমাদের কিছু করার নেই, বেটার হবে আপনারা এই বাসাটা ছেড়ে দেন। তো বাসাটা তখনও বিক্রি করা হয়নি। মারিয়াম আপু এবং ওনার আম্মু চলে গেলেন মারিয়াম আপুর নানি বাড়িতে। সেখানে মোটামুটি প্রায় 1-1.5 বছর ওনারা থাকলেন। এই 1-1.5 বছর থাকার পরে যখন ওনারা আবার এই বাড়িতে এলেন, এক রাত থাকলেন, কারণ বাসাটা তখন বিক্রির কথা চলছে একটা ডেভেলপারের জন্য। তো ডেভেলপারের জিনিসপত্র সাইন করার জন্য ওনাদেরকে সেই বাসাটা একদিন থাকার প্রয়োজন ছিল। যেদিন ওনারা রাতের বেলা সেই বাসায় থাকলেন, এমন ভয়ানক অবস্থা, মনে হচ্ছিল সিঁড়ি দিয়ে রাতের বেলা কেউ ওনাদের বাসার দিকে উপরে উঠে যাচ্ছে, কিন্তু সিঁড়ি চড়তে সময় লাগে 5 থেকে 6 সেকেন্ড সর্বোচ্চ একটা মানুষের। 1 তলা থেকে 2 তলার কতই সময় লাগবে, কিন্তু ওনাদের কাছে মনে হচ্ছিল 10-15 মিনিট ধরে কেউ সিঁড়িতে উপরে উঠছে, কিন্তু ওনাদের বাসার কাছে আসছে না। বাসার সামনে সাউন্ড হচ্ছে বিভিন্ন টাইপের, যেমন বাটি ভাঙা, চামচ ফেলে দেওয়া বা দরজা ধাক্কানো, এরকম সাউন্ড। এবং ওনারা দুইজনেই শুনতে পারেন একটা চিৎকার যে এই বাসা আমাদের, এখানে শুধু আমরাই থাকবো, আর কেউ থাকতে পারবে না। যদি কেউ এই জায়গার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা তাকে দেখে নিব, চলে যায় এখান থেকে।
এই কথা শুনে মারিয়াম আপু এবং ওনার আম্মু প্রচন্ড ভয় পেয়ে যান এবং কোনো রকমে সকালের অপেক্ষা করতে থাকেন। এবং সকাল হলেই ওনারা চলে যান সেই ব্রোকারের কাছে যে বাসাটা বিক্রি করে দিচ্ছে। সব পেপার সাইন করে টাকা পয়সা নিয়ে ওনারা সেখান থেকে চলে যান, অন্যত্র শিফট হয়ে গেলেন এবং বাসাটা প্রায় মোটামুটি অর্ধেক দামে বিক্রি করে দেন। এরপরে এই বাসার আর কি হয়েছিল সেটা ওনারা জানেন না, কিন্তু ওনাদের মসজিদের যে ইমাম সাহেব ছিলেন সেই ইমাম সাহেবের সাথে পরবর্তীতে কথা বললে উনি বলেন যে উনি ওনার এক বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে এটা বাড়ি বান দেওয়ার একটা কালো জাদু ছিল। যারা এই বাসায় আগে থাকতেন তাদের পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন কেউ এরকম আছে যারা বাড়ি বান দিয়েছিলেন, কিন্তু কেন বান দিয়েছিলেন কেউ জানে না। হয়তোবা আত্মীয় স্বজন এরকম কাজ করে থাকতে পারে, আরো হয়তোবা ভেবেছিলেন যে এই বাসাটা ওই বাড়ি ভাড়াটিয়াদেরই ছিল, এরকম একটা অ্যাজাম্পশন থেকে বানটা মেরেছিল। এবং ইফরিত জিনের যেহেতু বানটা এটা ছোটানো আসলে খুব কঠিন ছিল, আর এতদিনে জিনগুলো বাসায় বসেও পড়েছিল, সো এই বান ছোটানো সম্ভব নয়। ওনারা তো বাসা বিক্রি করে দিয়ে চলে আসেন এবং এরপরে আস্তে আস্তে অনেকগুলো বছর কেটে যায়। সেই জায়গাও টোটালি চেঞ্জ হয়ে যায়, এখন সেখানে অনেক বড় একটা বিল্ডিংও হয়েছে। বাট এর আগে কি হয়েছিল বা কি হচ্ছিল সেই সম্পর্কে আসলে ওনাদের কোনো আইডিয়া নাই। তো এটাই ছিল মারিয়াম আপুর জীবনের ছোটবেলার কাহিনী। আমি আসলে জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ, আর যদি ভালো না লাগে তাহলে আমি করজোরে ক্ষমা প্রার্থী। আবারও আসবো নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকবেন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি ময়মনসিংহ বিভাগ থেকে। আসসালামু আলাইকুম। Boot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছে। আমি গোলাম রাব্বি বলছি। ঘটনাটা আমি যেদিন শুনি তখন সন্ধ্যার সময় আমাদের অফিসের ছুটির টাইমে কাছাকাছি। জানালার বাইরে তখন ঝুমঝুম বৃষ্টি। মে মাসের এমন দিনে কাজের চাপ কিছুটা কম থাকে। বৃষ্টির একটানা শব্দে অফিসে কেমন যেন একটা ঘুম ঘুম পরিবেশ। আমার টেবিলের পাশে বসে কাজ করে আবু রায়হান। ছেলেটা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের, সহজ সরল, কিন্তু ওর কথা বলার ধরনে গ্রামীণ অভিজ্ঞতাগুলো মাঝে মাঝে বেশ আকর্ষণীয় মনে হয়। সেদিন রায়হান আমাকে চা দিতে এসেছিল। ও জানতো আমি কিছু সময় থাকবো অফিস টাইমের পরে। এমনিতে আমি তেমন চা খাই না, মাঝে মাঝে চায়ের মুড থাকলে তখন খাই। আমি রায়হানকে বললাম, তোমার জানা কোনো ভৌতিক ঘটনা আছে নাকি? ওর চোখ মুখ চকচক করে উঠল। ও যেন আমি রাসেল ভাইয়ের সাথে কাজ করি এবং প্রোগ্রামও শুনি। বললো, হ্যাঁ আছে স্যার। আমি বললাম, বসো। হঠাৎ তো কেমন অন্যমনস্ক হয়ে গেল। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ওর মন যে সেখানে নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি চায়ের মগ হাতে নিয়ে ওকে আত্মভাবে টোকা দিয়ে বললাম, কি ব্যাপার রায়হান, আজ এত চুপচাপ কেন? সব ঠিক আছে তো? রায়হান আমার দিকে ঘুরে থাকে। ওর চোখে মুখে কেমন একটা চাপা উত্তেজনা আর ভয় খেলাচ্ছে। নিচু গলায় বললো, স্যার তাহলে বলবো? আমি চেয়ার টেনে ওর কাছে বসলাম। অবশ্যই বলো। রায়হান ইতস্তত করে বলল, ঘটনাটা শুনলে আপনারও গা চঞ্চল করবে। লোকে অনেকে বলে গাঁজা করি, কিন্তু যারা ভুক্তভোগী তারা জানে যে সত্যি আর কিছু হয় না। বিশেষ শব্দ ভেদ করে রায়হানের কণ্ঠ আমার কানে অদ্ভুত রহস্যে জাল বলতে শুরু করল। আমি বললাম, বলো, আমি শুনছি। রায়হান বলতে শুরু করল, আমি যেন অফিস থেকে মুহূর্তে হারিয়ে গেলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কুয়াশাচ্ছন্ন ভেজা মাটির গন্ধ মাখায় গ্রামে। রায়হান শুরু করল, স্যার আমাদের গ্রামের নাম, গ্রামটা না বলি, তবে আমাদের গ্রামটা সোহাগী ইউনিয়নের শেষ প্রান্তে। গ্রামটা খেয়ে অদ্ভুত সব গল্প, যার বেশিরভাগই ভয়ে। আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, যেটা হচ্ছে কুবাতাস। কুবাতাস? আমি ভুল কুচকে জিজ্ঞেস করলাম, মানে কি? মানে হলো অশুভ হাওয়া বা অশুভের কোনো কিছু উপস্থিতি। আমাদের গ্রামের ইতিহাস এমন বহু ঘটনা আছে, যেখানে সুস্থ সবল মানুষ দিনের বেলা মাঠে কাজ করতে গেছে, হঠাৎ করেছে গায়ে কেমন যেন একটা ঠান্ডা বাতাস লেগেছে, এরপরে বাড়ি ফিরে কাঁপুনি দিয়ে যাও। এক দুদিনের মধ্যে সব শেষ। ডাক্তার, কবিরাজ কেউ কিছু বলতে পারে না। গ্রামের মুরব্বীরা বলে এটা সাধারণ বাতাস না,
ওটা হলো প্রেতাত্মার বাতাস। যারা এই বাতাসে আক্রান্ত হয় তাদের আত্মা নাকি অশুভ শক্তির সঙ্গে মিশে নিয়ে যায়। রাহানের কথা বলার ভঙ্গিতে এমন এক বিশ্বাস ছিল যে আমার মতো শহরের যুক্তিবাদী মানুষের বুকের ভেতরটাও কেমন যেন করে উঠল। ও বলেছিল এই বাতাসের সবচেয়ে বড় আস্থানা হলো আমাদের গ্রামের দক্ষিণ পাশে একটা জায়গায়। ওখানে একটা নদী ছিল এক সময়, এখন আর নদী নেই, মরে গিয়ে বিশাল এক শুকনো খালে পরিণত হয়েছে। সে খালের উপর ব্রিটিশ আমলের বানানো একটা উঁচু ব্রিজ আছে। খালের বুক জুড়ে এখন একটা শুধু ফাঁকা মাটি, ফাঁকা ঝোপঝাড়। কিন্তু শুকনো থাকলে পারাপারের জন্য সবাই ব্রিজটাই ব্যবহার করে। ব্রিজটা যেখানে শুরু হয়েছে তা থেকে হাত বিশেক দূরে একটা তাল গাছ, একটা না দুইটা জোড়া তাল গাছ, কিন্তু একটা মরে গিয়ে কঙ্কালের মতো দাঁড়িয়েছে, অন্যটা আকাশ পুরো একটা দৈত্যের মতো হয়ে আছে। গাছটা বয়স কত কেউ জানে না, তবে আমার বাবা দাদারা সবাই নাকি এরকমই রেখেছে। ওই তাল গাছটার বীজ নিয়ে গ্রামে যত ভয়। রাহেল একটু পানি খেয়ে আবার বলা শুরু। লোকে বলে ওই তাল গাছে নাকি জিন থাকে। কেউ কেউ ভরদুপুর তাল গাছের ছায়ায় বসে আর বাড়ি ফিরতে পারেনি। আবার অনেকে দেখেছে অমাবস্যার রাতে তাল গাছের মাথা থেকে দপ করে আগুনের গোলা নেমে এসে খালের মধ্যে বেরিয়ে যায়। যে দেখেছে সে ভয়ে কোনোদিন ওদিকে মারায়নি। আমি বললাম, এগুলো তো শোনা কথা, তুমি নিজে কিছু দেখেছো? রায়হান মাথা নাড়ল। আমি কিছু দেখিনি, কিন্তু আমার খুব কাছের একজন মানুষ, আমার চাচাতো কাকা, এই ঘটনার শিকার। তার নাম সফর আলী। তার মুখ থেকে শোনা এই ঘটনা। সফর কাকার বয়স এখন 50-এর কোঠায়। শক্তি সামর্থ্য একদম কৃষক। ভূতের বিশ্বাস থাকলেও ভয়টা একটু কমই ছিল। সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরা তো নিত্যদিনের অভ্যাস। ঘটনা ঘটেছিল গত বর্ষার সময়। তখন সবে সন্ধ্যা নামছে, পশ্চিম আকারের সিঁদুরের এক চারিদিকে ঝিঝি পোকার ডাক শুরু হয়েছে। সফর কাকা পাশের গ্রাম থেকে এক আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। তার বাড়িতে ফিরতে হলে অভিশপ্ত দেশটা পার হতেই হবে। এবার রাহেল একটু থাম, যেন সে সন্ধ্যার বৃষ্টি দিয়ে নিজেকে ভাসিয়ে তোলার চেষ্টা করছে। কাকা বলছিলেন ব্রিজের কাছে আসতেই তার মনটা কেমন কুড়াক ডাকতে শুরু করবে। চারপাশে ঝিঝির ডাক হঠাৎ থেমে গেল। একটা থমথমে অস্বাভাবিক নীরবতা। বাতাসে কোনো শব্দ নেই, শুধু তাল গাছের শুকনো পাতাগুলো বাতাসে নয় নিজে থেকে যেন খসখস শব্দ করে নড়ছিল। ব্রিজে যখন প্রথম পা রাখলেন ঠিক তখনই তার মনে হলো আবহাওয়াটা হুট করে ঠান্ডা হয়ে গেছে। অথচ তখন ছিল গরমকাল। একটা হিমশীতল স্রোত তার শরীর দ্বারা দিয়ে বয়ে। তিনি আল্লাহ বলে বুকে ফুটিয়ে সামনে এগোতে লাগলেন। ব্রিজটা বেশ লম্বা। মাঝ বরাবর যেতে তার মনে হলো পিছনে কেউ একটা নিঃশব্দে হেঁটে আসছে, কিন্তু পিছনে তাকার সাহস হচ্ছিল না। তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছিল যদি পিছনে তাকাই তবে কিছু একটা জানবো, কিছু একটা দেখবো যা সহ্য করার ক্ষমতা নেই। আমাদের কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে হয়। তাই তিনি যখন দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন, কিন্তু যখনই গতি বাড়াচ্ছিলেন তখন তার শরীরটা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল কাঁধের উপর কেউ যেন মন উঠে বোঝা চাপিয়ে দিয়েছে। ঠিক তখনই তিনি নাকে একটা তীব্র পচা গন্ধ পেলেন। পচা ডুবার পানি বা মরাস পশু গন্ধের চেয়েও জঘন্য ভাবসা একটা গন্ধ। গন্ধের আর বমি চলে আসার উপক্রম। তিনি প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছিলেন। আর ঠিক সে মুহূর্তে তিনি অনুভব করলেন তার পিঠটা ধীরে ধীরে ভিজতে শুরু করেছে। প্রথমে মনে হলো ঘাম, কিন্তু এই অনুভূতিটা ছিল অন্যরকম। ঠান্ডা চটচটে আঠালো একটা তার পিঠে জামা দিয়ে নিচের দিকে গড়াচ্ছে। আর তার সাথে সাথে পিঠের উপরে ওজনটা যেন আরো বেড়ে গেল। মনে হচ্ছিল অদৃশ্য কিছু তার পিঠে চড়ে বসেছে। তার শরীর থেকে চুয়ে চুয়ে পড়া রসে পিঠ ভিজে যাচ্ছে। কাকার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেলেন না। পায়ের সমস্ত ব্যক্তি দিয়ে বাঁচাও বাঁচাও বলে এক দৌড় দিলেন। তার মনে হচ্ছিল তার পিঠের উপর বোঝাটা যেন তার সাথেই দুলছে। কিভাবে যে তিনি ব্রিজটা বার হয়ে গ্রামে পৌঁছেছিলেন তা তার নিজেরই মনে নেই। দৌড়াতে দৌড়াতে সোজা নিজের বাড়িতে এসে বাড়ির উঠানে এসে ধপাস করে পড়ে গেলেন। তার স্ত্রী আমার কাকি রান্নাঘর থেকে ছুটে এলেন। কি হয়েছে তোমার, কেমন করতেছো কেন বলে তাকে ধরে তোলার চেষ্টা করলেন। কাকা তখনও ভাবাচ্ছেন, তার বলার শক্তি নেই। শুধু ফিসফিস করে বললাম, একটু পানি দিই আর আমার পিঠে দেখো তো কি হয়েছে। কাকু তাকে ধরে বসিয়ে যখন তার পিঠের দিকে তাকালেন তখন তার মুখ থেকে চিৎকার বেরিয়েছিল। তা আজও আমাদের গ্রামের মানুষের কানে ভেসে বেড়ায়।
কাকি ভয়ে আতঙ্কে পা পিছিয়ে গিয়ে পিছনে কাঁপতে কাঁপতে বলেন, ইয়া আল্লাহ, এ তুমি কি নিয়ে আসছো? তোমার পিঠে তো খালি রক্ত, পুরো পিঠ রক্তে ভরে গিয়েছে। রায়হান যখন এই অংশটা বলছিল তখন ওর গলাও শুকিয়ে গিয়েছিল। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠেছিল। কাকা নিজেও অবাক হলেন, তার শরীরে তো কোনো আঘাত লাগেনি, কাটে নেই, ছেড়েনি, তাহলে এত রক্ত এলো কোথা থেকে? কাকি তাড়াতাড়ি কাপড় নিয়ে এসে যখন তার পিঠ মুছতে গেলেন তখন দেখলেন পুরো জামাটা তাজা, টকটকে রক্তে ভেজা। জামাটা খোলার পর যেন কাকার পিঠে কোনো ক্ষত নেই, একটা আঁচড়ের দাগ, কিন্তু চামড়াটা কেমন যেন ফ্যাকাশে, আর সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত বেরোচ্ছে, যেন হাজারটা অদৃশ্য সুই কেউ খুঁচিয়ে দিয়েছে। সেই রাতে কাকা প্রচন্ড জ্বরের ভয়ে তিনি শুধু প্রলাপ বকতে লাগলেন, আমার পিঠের উপরে থেকে নাম কইতাছি, ওজন সইতে পারতেছি না। পরদিন সকালে খবর পেয়ে গ্রামের সবাই কাকার বাড়িতে ভিড় জমান। গ্রামের সবচেয়ে প্রবীণ হেকিম চাচাও এসে কাকার অবস্থা দেখলে বললেন, এর গায়ে মনে হচ্ছে খুব বাতাস লেগেছে, তাল গাছের জিনটা মনে হয় এর পিঠে ভর করেছিল। ওইটা সাধারণ কোনো জিন না, ওর শরীর থেকে ঝরা রক্তের সফর আলীর পিঠে লেগেছে। ভাগ্য ভালো যে দৌড়ে চলে এসেছিল, নইলে আজ রাতেই ওর জানটা নিয়ে যেত। অবস্থা বেগতিক থেকে পাশের গ্রাম থেকে এক নাম করা কবিরাজকে ডেকে আনা। কবিরাজ এসে কাকার নাড়ি ধরে অনেকক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর বলতে লাগলেন, অশুভ ছায়া পড়েছে, ওর আত্মাকে দুর্বল করে দিয়েছে, একে ঝাড়ফুঁক করতে হবে, নইলে এর শরীরে টিকবে না। এরপর 3 দিন ধরে চললো ঝাড়ফুঁক। কাকার ঘরে চারপাশে তাবিজ বাঁধা হলো, মন্ত্র পড়া পানি ছিটানো হলো। কবিরাজ গভীর রাতে একা একা ওই ব্রিজের কাছে গিয়ে মন্ত্র পড়লেন। 3য় দিন রাতে কাকা জ্বরের ঘরে প্রচন্ড চিৎকার করে জ্ঞান লাভ। সবাই যখন ভাবলো সব শেষ, তখন সকালে তার জ্ঞান ফিরল। জ্বর ছেড়ে গিয়েছিল, শরীরটা একদম ভেঙে পড়েছিল। প্রায় মাসখানেক বিছানায় থাকার পরে সফর কাকা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন, কিন্তু আগে সেই শক্তি সামর্থ্য মানুষটা আর ছিল না। কেমন যেন চুপচাপ ভীত হয়ে গেলেন। সন্ধ্যার পর আর কোনোদিন একা বাড়ি থেকে বের হতেন না, আর ওই গরিব ব্রিজের দিকে তো ভুলেও তাকাতেন না। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো সেদিন কি হয়েছিল, তিনি শুধু বলতেন, যা দেখেছি তা বলার মতো না, শুধু এতটুকু জানি আল্লাহ সে যাত্রা আমার প্রাণে বাঁচাচ্ছি। রায়হানের ঘটনা তখনও শেষ হয়নি। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। রায়হান বলল, স্যার, এই ঘটনাটা কিছুদিন পরের কথা। ওই ব্রিজ থেকে আমাদের গ্রামের বাজারটা বেশি দূরে নাই। বাজারে হাসেম ব্যাপারী নামে এক দোকানদার ছিলেন, তার একটা মুদি দোকান ছিল। লোকটা বেশ সাহসী, নাম ডাক ছিল। রাত করে দোকান বন্ধ করা তার ছিল রেগুলার অভ্যাস। একদিন রাতে দোকান বন্ধ করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তখন পুরো বাজার নিচুম, একটা কুকুরও ডাকছে। হাসেম ব্যাপারী দোকানে তালা লাগিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তার বাড়ি ওই ব্রিজটা পেরিয়ে যেতে হয়, তবে তার বাইরের রাস্তা থেকে ব্রিজ তালগাছটা স্পষ্ট দেখা যায়। রাস্তায় নামতেই তিনি দেখলেন চারিদিকে কেমন যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। পূর্ণিমা রাত ছিল, কিন্তু চাঁদের আলোটাও কেমন যেন মরা মনে হচ্ছিল। তিনি যখন তালগাছটার দিকে তাকালেন, ঠিক তখনই দেখলেন সেই ভয়ঙ্কর দৃশ্য। প্রথমে ভেবেছিলেন চোখের ভুল, কিন্তু না, তিনি স্পষ্ট দেখলেন বিশাল তালগাছটার মাথা থেকে দপ করে আগুনের গোলা জ্বলে ওঠে। আগুনের রংটা ছিল নীলাভ সবুজ। গোলাটা তালগাছের মাথায় কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎ করে তীব্র গতিতে তার দিকে ধেয়ে আসতে লাগলো। কোনো শব্দ নেই, শুধু গনগনে আগুনের পিণ্ড সাই সাই করে এগিয়ে আসছে। হাসেম ব্যাপারী বলছিলেন, তখন তার হাত পা অবশ হয়ে গিয়েছিল, দৌড়ানোর শক্তিটুকুও ছিল না। আমি শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছিলাম। মনে হচ্ছিল আজই জীবনের শেষ দিন। তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। কয়েক সেকেন্ড পর যখন বুঝলেন তার গায়ে কোনো আঁচ লাগতেছে না, তখন ভয়ে ভয়ে চোখ খুললেন। তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই। সেই আগুনের গোলা, সেই অস্বাভাবিক নিরাপত্তা সব উধাও। চারিদিকে আবার ঝিঝি পোকা ডাকতে শুরু করলো, যেন কিছুই হয়। হাসিম ব্যাপারী সেদিন রাতেও আর বাড়ি ফিরতে যান। ভয়ে কাঁপতে কাঁপতে আবার দোকানে ফিরে এসে সাদা দোকানের ভিতরেই বসেছিলেন। পরদিন সকালে এই ঘটনা বাজারে ছড়িয়ে পড়লে গ্রামের মানুষের ভয় আরো বেড়ে যায়। রায়হান তার গল্প শেষ করে আমার দিকে তাকালেন। ওর কপালে বিভিন্ন ঘাম জমেছে। অবশ্য এসি ঠান্ডায় যেন সে ভয়ের উষ্ণতাকে কাটাতে পারছিল না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কি বলে বুঝতে পারছিলাম না। মানুষ হিসেবে আমার মন বলছিল এতগুলো হ্যালুসিনেশন বা গ্রামের মানুষের সম্মিলিত কোনো মানসিক ভয় তৈরি হওয়ার গল্প। হয়তো সফর কাটার পিঠে কোনো বিষাক্ত পোকার রস লেগেছিল, যা থেকে চামড়ার প্রতিক্রিয়া হয়েছে। হয়তো হাসিম ব্যাপারে ক্লান্তিতে কোনো আলোর ঝলকানি দিয়ে আগুনের গোলা ভেবেছিলেন। কিন্তু রায়হানের চোখের দিকে তাকিয়ে আমার সব যুক্তি দুর্বল হয়ে যাচ্ছে। ওর বর্ণনা যে ভয় আর আন্তরিকতা ছিল, গল্পে থাকা সম্ভব নয়। সফর আলীর শারীরিক এবং মানসিক পরিবর্তন, হাসিম ব্যাপারে আতঙ্ক, এগুলো তো বাস্তব। আমি রায়হানকে বললাম, সফর কাকা এখন কেমন আছেন?
রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন মোটামুটি ভালো স্যার, কিন্তু সেই ঘটনার পর থেকে মানুষটা পুরোপুরি বদলে গেছে। আমাদের গ্রামের মানুষ এখন সন্ধ্যার পর ওই ব্রিজে তাল গাছের পাশ দিয়ে যেতে ভয় পায়। প্রয়োজন না হলে কেউ ওদিকে যায় না। ব্রিজটা এখনো আছে, তাল গাছটাও দাঁড়িয়ে আছে, যেন হাজার অশুভ রহস্য উল্টে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আসছে। আমার কবির মগটা তখন টেবিলে রাখা, কবিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। জানালা বাইরে বৃষ্টি ধরে এসেছে, কিন্তু আমার মনের ভিতরে একটা অজানা ভয়ের সৃষ্টি। শহর আর গ্রামের দূরত্ব, যুক্তি আর বিশ্বাসের ব্যবধান সবকিছু যেন গুলিয়ে গেল। আমি জানি না ছায়ারূপে যে কুবাতাস এর অস্বস্তি সত্যি আছে কিনা, আমি জানি না সে তাল গাছে কোনো অশরীরী শক্তি বাস করে কিনা, কিন্তু আবু রায়হানের বলা এই ঘটনা শোনার পর আমি একটা জিনিস বিশ্বাস করতে বাধ্য হয়েছি, কিছু ভয় যুক্তির ঊর্ধ্বে, কিছু আতঙ্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। কখনো কিংবদন্তি হয়ে, কখনো সফরানদের পিঠে সেই অদৃশ্য রক্ত পড়ের মতো বাস্তব হয়। অফিস ছুটির পরে রায়হান আমাদের ক্যান্টিনে চলে গেছে। তো তখন আমি পুরো ফ্লোরে একা। তো যখন আমি বের হয়ে যাওয়ার লাইট অফ করতে গেছিল, আমার শরীরের ভিতরটা এত ভয় কাজ করছিল যেটা বলে বোঝাতে পারবো না। এক দৌড়ে দরজার কাছে এসে ফিঙ্গার দিয়ে দরজা খুলে তারপর বের হয়ে এলাম। সত্যি এই ভয়টা রায়হানের গল্পে সবচেয়ে বড় সত্য। সেটা গ্রামের আতঙ্কটা আমার মতো একজন শহরে মানুষের মধ্যে সঞ্চারিত করতে পেরেছিল। আর এটাই সবচেয়ে বড় সত্য, ভয় স্থান, কাল, পাত্র মানে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।